মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। গত রবিবার উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ের পর অনেকেই জানেন, বারবার মনে হচ্ছিল শক্তি চট্টোপাধ্যায়ের এই লাইনগুলো আজও কতটা প্রাসঙ্গিক। কিন্তু দুর্ভাগ্যের কি জানেন, এই দুঃসময়েও মানুষের পাশে দাঁড়ানো নিয়ে রাজনীতি, বাকযুদ্ধ, এমনকি রক্তক্ষয়ী হামলার সংস্কৃতিও আমাদের রোজ দেখতে হচ্ছে। এই নিয়েই আজ প্রথম প্রশ্ন। সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার পর 24 ঘন্টাও কাটল না, উত্তরবঙ্গেই ফের আক্রান্ত হলেন আরেক বিজেপি বিধায়ক। মানুষের হাহাকারের আবহেও কেন হিংসার ট্র্যাডিশন বন্ধ করতে পারে না শাসক দল? দ্বিতীয় প্রশ্ন। আইসিইউতে সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে বললেন, কানের কাছে একটু লেগেছে, তেমন কিছু গুরুতর আঘাত নেই। তবে অবশ্যই সৌজন্যের উদাহরণ রাখলেন মুখ্যমন্ত্রী। কিন্তু 24 ঘন্টা পরেও কেন একজন হামলাকারীকেও গ্রেফতার করল না পুলিশ? তৃতীয় প্রশ্ন। নাগরাকাটায় হামলার প্রতিবাদে ত্রিপুরায় আন্দোলনে বিজেপি। সেই মিছিল থেকে পুলিশের সামনেই হামলা হলো তৃণমূল পার্টি অফিসে। চোখের বদলে চোখ নেয়ার এই বিপজ্জনক সংস্কৃতি থেকে কি রাজনীতির মুক্তি নেই? চতুর্থ প্রশ্ন। নাগরাকাটা কাণ্ডে এনআইএ তদন্তের দাবি শ্রমিক ভট্টাচার্যের, সিবিআই চান শুভেন্দু অধিকারী। রাজ্যের কাছে রিপোর্ট তলব লোকসভা স্পিকারের। কিন্তু বিজেপি শাসিত কোনো রাজ্যের ঘটনার ক্ষেত্রে কোথায় থাকেই তৎপরতা? পঞ্চম প্রশ্ন। উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। 10 থেকে 12 ঘন্টা আগে ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল জিএসআই। কিন্তু তারপরেও কেন এড়ানো গেল না মৃত্যু মিছিল? তবে কি চূড়ান্ত তৎপর ছিল না প্রশাসন? ষষ্ঠ প্রশ্ন। রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিপর্যস্ত উত্তরবঙ্গে এখন শুধু লাল বাতি নীলবাতি গাড়ির ভিড়। কঠিন এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ভিভিআইপি সামলাবে নাকি আগে মানুষকে উদ্ধার করবে? তবে শুরুতেই দেখাবো পরপর দুদিন বিজেপি সাংসদ ও বিধায়কদের ওপর হামলার ভয়াবহ ছবিটা। দেখুন। একদিকে অসহায় মানুষ কাঁদছে, অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের হেনস্থা অব্যাহত। মুখ্যমন্ত্রী যেদিন জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেলেন, সেদিনই কার্যত হেনস্থা হতে হলো আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। প্রথমে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ, তারপর গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কি, তুমুল হই হট্টগোল। বিক্ষোভকারী ও বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের মধ্যে হুলস্থুল কাণ্ড বাঁধল। ভেঙে দেওয়া হলো বিধায়কের গাড়ির কাঁচ। বিক্ষোভকারীরা চড়াও হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। মুখ্যমন্ত্রী সফরের দিন সোমবার নাগরাকাটায় রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার 24 ঘন্টার মধ্যে এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে হেনস্থা হতে হলো স্থানীয় বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে। জোরে জোরে তারা আটকানোর চেষ্টা করছে। আমরা এসেছিলাম ত্রাণ দিতে, যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল নেতারা এসছে, তারা আটকাচ্ছে, ত্রাণ দিতে দেবে না। এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএ কে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে নোংরা রাজনীতি করতে এসেছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বিরোধী দলের জনপ্রতিনিধিদের মারধর, হেনস্থা, রক্তাক্ত করা, কখনো কনভয় আক্রমণ, কখনো জুতো ছোড়া, বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন? এ কোন সংস্কৃতি? মুখ্যমন্ত্রী যে এই রাজ্যের শাসন ব্যবস্থা চালানোর পক্ষে যোগ্য নন, এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। তৃণমূলের গুন্ডাদের অপরাধকে আড়াল করার চেষ্টা করে, সেই মুখ্যমন্ত্রীর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। বিজেপিকে হিংসা দিয়ে দমাতে পারেননি আগে, কমিউনিস্টরাও পারেনি, আপনিও পারেননি, আগামী দিনেও পারবেন না। মঙ্গলবার লাঠি ও ঢাল উঁচিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেন কুমারগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। উনার যে দেহরক্ষী আছে, দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে, পিছন থেকে একটা বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স
তাদের আঘাত করা হয়েছে। এর আগে সোমবার কুমারগ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি বিধায়ককে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। দেখুন, প্রথমেই একটা কথা বলে নিই, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যখন সর্বহারা তখন বহু ক্ষেত্রে ত্রাণ দিতে যাওয়া মানুষদেরও ক্ষোভের মুখোমুখি হতে হয়। কিন্তু সোমবারের ঘটনার সঙ্গে সেই প্রবণতার বিন্দুমাত্র তুলনা চলে না। কারণ নাগরাকাটায় যে রক্তক্ষয়ী আক্রমণ ঘটেছে জনপ্রতিনিধিদের ওপর, সেটাকে ওই সাধারণ মানুষের ক্ষোভ বললে শুধুমাত্র সাধারণ মানুষকে অপমান করা হয়। সেই পুরনো খেলা, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বা জনরোষ বলে সেই ঢালটার আড়ালে পরিকল্পিত দুষ্কৃতী হামলা। দেখুন, মুখ্যমন্ত্রী স্বয়ং আহত সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গেছেন। খুব ভালো উদাহরণ, প্রশংসা করছি খোলা গলায়। কিন্তু পাশাপাশি সমান জোর দিয়ে এই প্রশ্ন তুলব যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে যে দুষ্কৃতীরা দফায় দফায় আক্রমণ করলো প্রকাশ্য দিবালোকে, প্রত্যেকটা মিডিয়ার ক্যামেরাতে যাদের স্পষ্ট ছবি ধরা আছে, ফুটেজ দেখে তাদের নাম পরিচয় ইতিমধ্যেই শনাক্ত হয়ে গেছে, তাদের একজনকেও এ রাজ্যের পুলিশ কেন গ্রেফতার করলো না? এই প্রশ্ন নিয়েই আজ আসবো তৃণমূলের বর্ষিয়ার নেতা সমীর চক্রবর্তীর কাছে। সমীর দা। ধন্যবাদ সুমনবাবু। যে ঘটনা গতকালকে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি। কিন্তু এটা জনরোষ। আপনি শুরুতেই বলছিলেন যে জনরোষের তত্ত্ব বলে এড়িয়ে যাবেন না। কেন বলছি কথাটা? তার কারণ 2019 সালের লোকসভা নির্বাচন যদি দেখেন, গোটা উত্তর বাংলায় মানে মালদা থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত 8টা লোকসভার আসন আছে। 8টার মধ্যে 7টাতে জয়ী বিজেপি, একটা কংগ্রেস, ওই উত্তর মালদা। আবার যদি 2021 সালের বিধানসভা নির্বাচন দেখেন, এই আলিপুরদুয়ার লোকসভার মধ্যে সব আসনেই তৃণমূল কংগ্রেস পরাজিত, সবগুলোই বিজেপি জয়ী। আপনার জলপাইগুড়িতে অধিকাংশ বিজেপি জয়ী। উত্তর বাংলায় মানুষ আবার যদি 2024 সালের লোকসভা নির্বাচন দেখেন, ওই যে 8টা লোকসভা নির্বাচনের মধ্যে 6টাতে বিজেপি জয়ী সংসদ নির্বাচনে। একটা জিতেছে তৃণমূল কংগ্রেস কুচবিহার, আর একটা জিতেছে ঈশা খান চৌধুরী উত্তর মালদা, বাদবাকি 6টাতেই বিজেপি জয়ী। এবং এই যে প্রত্যেকবার ভোটের নামে গালভরা প্রতিশ্রুতি, কখনো 2 কোটি বেকারের চাকরি, কখনো মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, তারপরে মানুষ যখন হিসাব মেলাতে বসেছে কি ছিল দেওয়ার প্রতিশ্রুতি আর প্রতিদানে কি পেয়েছি আমরা, তখন দেখছে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষের বাড়ির ছাদ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আপনি এত সিনিয়র রাজনীতিবিদ, আপনি মনে করেন যে মানুষের যদি প্রতিশ্রুতি পূরণ না হয় অথবা কোনো রাজনৈতিক দলের ওপর মানুষ সন্তুষ্ট না হন, তারা আইন হাতে তুলে নেন, তারা বিধায়ক আর সাংসদকে মেরে রক্তাক্ত করেন? সেই জন্য শুরুতেই তো বলেছি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। দুঃখজনক হলো, কিন্তু দুষ্কৃতীদের কাজটা আপনি সাধারণ ভোটারের ওপর কেন চাপাবেন দাদা? আবার জনসাধারণকে দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। না, আমি তো বিশ্বাস করি না। আমার ধারণা আপনিও বিশ্বাস করেন না যে যারা মানুষকে ঠান্ডা মাথায় ওই রকম রক্তাক্ত করতে পারে তারা সাধারণ মানুষ। তারা দুষ্কৃতী এবং দুষ্কৃতী। আপনাকে একটা কথা বলছি, আপনিও শুরুতে সেই কথাটাই বলেছেন, যে কোনো জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, ত্রাণ নিয়ে একটা গন্ডগোল হয় সাধারণ মানুষের মধ্যে। পাথর দিয়ে মানুষের মাথা মুখ ফাটিয়ে দেওয়া হয় না, সেটাকে তো কেউ সমর্থন করছে না। কিন্তু আপনারা এখানে স্টুডিওতে বসে দাগিয়ে দেবেন তৃণমূল কংগ্রেস, আর আমরা মেনে নেব তৃণমূল কংগ্রেস শব্দটা আমি কোথায় বললাম? আপনি বলছেন তৃণমূল কংগ্রেস, আমি বলছি দুষ্কৃতী। আমি বলছি নিশ্চয়ই এটা মানেন না যে দুষ্কৃতী মানেই তৃণমূল কংগ্রেস। শুনুন, আমি কেন বলছি, দেশের প্রধানমন্ত্রী বলছেন, তার জন্যই তো মুখ্যমন্ত্রী কালকে বলেছেন। উনি তো বিজেপির প্রধানমন্ত্রী নন, উনি সারা ভারতবর্ষের 144 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী। সুতরাং বিজেপি পার্টি অফিস থেকে কি নির্দেশ যাবে, আর সেই সুরে যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন, যদি রাখেন, তাহলে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয় না, সে পার্টির প্রধানমন্ত্রী হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং এটা বিজেপিকে সমঝে চলতে হবে এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। আপনি এটা বলছেন, শিখা চ্যাটার্জি এক বিধায়ক, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপির, তাকে এই একই ঘটনা ঘটেছে মানুষের দ্বারা।
আপনি দেখুন না দাদা আপনি বলছেন, আপনি যা বলছেন তাতে তো দেখুন না ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন তুলে দেওয়া উচিত। তার কারণ নির্বাচনের মানুষ, তার মানে আপনার থিওরি অনুযায়ী এই ভরসা রাখতে পারছে না যে আমি পরের ভোটে অযোগ্যদের পাল্টে দেব, অপছন্দের লোককে পাল্টে দেব, আমি হাতে পাথর তুলে নিয়ে তাদের মুখ এবং মাথা ফাটাবো। ভয়ঙ্কর প্রবণতা। সমীরদা ভুলবেন না, আপনারা ক্ষমতায়। সেটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে না, করছে না, কিন্তু পুলিশ গ্রেফতারও তো করছে না। যার জন্য তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গেছেন খগেন মুর্মুকে দেখতে। সৌজন্যতা নয় তারপরে সেটা বলুন যে একটা সৌজন্যতার দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। বললাম তো শিরোনামে বলেছি সৌজন্য। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে যে আমি যতদূর জানি শঙ্কর ঘোষ তো একই হাসপাতালে ছিলেন, তার সঙ্গে দেখা করলেন না মুখ্যমন্ত্রী? আঘাতটা সমান ছিল না। আপনি দেখাতে পেরেছেন যে শঙ্কর ঘোষের গা দিয়ে রক্ত পড়ছে? না না, দেখাবো কেন? পরেনি কি করে দেখাবো? না না, দেখাবো কেন? এইটা এতগুলো ছবি দেখাচ্ছে, দেখাতে পেরেছেন কি? আমার এটা বক্তব্য। না না না, দেখাতে চাইও না। কোথায় ধাক্কাধাক্কি কারোর হলো? গা দিয়ে রক্ত পড়ছে পাথরের আঘাতে। শুনুন, একজন সংসদ সদস্য তার মুখ ফেটে রক্ত পড়ছে, তার কাছে মুখ্যমন্ত্রীর যাওয়া, আর কোথাও একটা ধাক্কাধাক্কি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী চলে যাবে, তাহলে তো সারা বাংলায় মুখ্যমন্ত্রীকে ঘুরে বেড়াতে হবে। ঠিক, কিন্তু আমি বলছি সমীরদার এই যুক্তি আমি একেবারে মেনে নিতাম একটা অংশে, যদি এই নিন্দার যুক্তিটা আর কি, যে ভীষণ সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস, যদি সেই তৃণমূল কংগ্রেস শাসিত সরকারের পুলিশ অন্তত একজনকে, আবার বলছি সমস্ত মিডিয়ার কাছে এই দুষ্কৃতীদের, আবার রিপিট করছি জোর দিয়ে আন্ডারলাইন করে, দুষ্কৃতীদের ছবি সহ পরিচয় আছে, আইডেন্টিফাইড, তারা একজনও গ্রেফতার হয়। হ্যাঁ নিশ্চয়ই। গত পরশুদিন ভুবনেশ্বরে উড়িষ্যা বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির নেতাকে গুলি করে খুন করেছে, অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত। সেটা বলুন। কিন্তু দাদা আপনিও বাংলার, আমিও বাংলার, আমি উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আজকে ত্রিপুরায় কেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস একদম আমি বলছি, আমি সমীরদার কাছে অবশ্যই সেই প্রশ্ন তো আমি সমীরদাকে করতে পারি না যে ত্রিপুরায় কি হলো, সেই প্রশ্ন পরের বক্তা অবশ্যই পরের বক্তা তরুণের কাছে যাব। দেখুন, স্বতঃস্ফূর্ত জনরোষের নামে এই গুন্ডাগিরি আমরা এবিপি আনন্দে গত 20 বছর ধরে এই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি। আজকে আর্কাইভ থেকে পর পর উদাহরণ রাখবো, এই জামানা তার আগের জামানারও একাধিক এই অনুষ্ঠানেই রাখবো। আমরা বিশ্বাস করি যে এই রাজনৈতিক সংস্কৃতিতে শুধু যে নেতাদের রক্ত ঝরে তা নয়, নিচুতলার বহু কর্মীর মায়ের কোল খালি হয় রাজনৈতিক হিংসায়, শুধু এই সংস্কৃতির জন্য, এই ব্যাধি এই সংস্কৃতির জন্য। কিন্তু তরুণ জ্যোতির কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে যে এই ধিক্কারযোগ্য ঘটনাতেও হিন্দু মুসলমান ফ্যাক্টর হয় কি করে? সাংসদকে মেরে রক্তাক্ত করা দুষ্কৃতীরা যদি হিন্দু হতো, ধরুন রতন মণ্ডল বা হিমাংশু হাজরা নাম হতো তাদের, তাতে ডিগ্রি অফ ক্রাইমটা তো হুবহু একই থাকতো, এই ঘৃণ্য ঘটনাটা সমান ঘৃণ্য থাকতো। এটা আমি আপনি সবাই একমত হব, তরুণ একমত হবে নিশ্চিন্তে আমি বলতে পারি। আজ বিজেপির বিধায়ক মনোজ ওরাওঁকে যারা মারল, তারা তো তরুণ, তোমাদের ভাষায় কোট আনকোট ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ নয়। তাতে কি ওই অপরাধটা লঘু হয়ে যায়? যায় না তো। এই কুৎসিত ঘটনাতেও হিন্দু মুসলমান ভেদ করা হবে কেন? এই প্রশ্ন যেমন থাকবে, পাশাপাশি অবশ্যই ত্রিপুরায় তৃণমূল দফতরে হামলা, এবং লক্ষ্য করুন কি ট্র্যাজিক যে ত্রিপুরায় হুবহু পশ্চিমবঙ্গের মতো পুলিশি নিষ্ক্রিয়তার উত্তর চাইব তরুণ জ্যোতির কাছে। কেন পাশাপাশি বসালাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকে? কেন পুলিশি নিষ্ক্রিয়তা? ফুটেজ দেখলেই বুঝবেন যে কাল এই ঘটনা যখন হচ্ছে তখন পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু তরুণ জ্যোতির কাছে অবশ্যই ত্রিপুরার জবাবও নিতে হবে। সুমনদা, ত্রিপুরার জবাব দিচ্ছি, তার আগে কিছু বলা উচিত কতগুলো কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ব্যক্তি তরুণজ্যোতি তিওয়ারির কোনো রাগ নেই। আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মোক্ষ লাভ করেছেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। এই যেমন ধরো দক্ষিণবঙ্গে যখন বন্যা হয় তখন দোষ হয় ডিভিসির, উত্তরবঙ্গে মানুষ যখন মরে তখন তিনি কার্নিভালে ব্যস্ত, তার পক্ষে সময় বের হয় না উত্তরবঙ্গে যাওয়ার। কার্নিভালের নাচটা আর উল্টো ভায়োলিন বাজানোটাই বেশি ইম্পর্ট্যান্ট। কলকাতায় যখন জল জমে মানুষ মারা যায় তখন দোষ হয় সিএসসির, চাকরি চুরি হলে দোষ হয় আধিকারিকের, চাকরি চোর ধরা পড়লে দোষ হয় কোর্টের,
কেউ যদি এগুলো চুরি নিয়ে বা দুর্নীতি নিয়ে কথা বলে দোষ হয় তার, ইলেকট্রিসিটি বা সিএসসি বা গভর্নমেন্ট এগেনস্টে যে কথা বলবে দোষটা হয় তার। মুখ্যমন্ত্রী একদম ধবধবে ফর্সাখানায়, তার কোনো দোষ নেই, তিনি একদম মুখ্য লাভটা করে নিয়েছেন। এক্ষুনি মানে একদম সৌজন্যতার কথা শুনছিলাম আমি, দাদা বলছেন সত্যিও দেখেছেন যে আহত খগেন মুর্মুকে দেখতে গেলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী কতটা মানবিক, আমরা দেখেছি তো যখন আমাদের ভাই বোনরা মরছিল, ডুবছিল, বাড়িঘর ভেসে যাচ্ছিল, আমার মুখ্যমন্ত্রী নাচ করছিলেন, সৌজন্য। আমরা দেখলাম যখন খগেন মুর্মুকে দেখতে যাওয়াটা তুমি নিশ্চয়ই ক্রিটিসাইজ করছো। খগেন মুর্মুকে দেখতে গেলেন, পাশে তো শঙ্কর দাও ছিল। শঙ্কর দাকে কি দেখতে ভালো না? শঙ্কর দাকে কি দেখতে ভালো না তার জন্য জাননি না অন্য কোনো রাগ আছে? সমিতা উত্তর দিয়েছেন যে দুজনের আঘাতের মাত্রার তফাৎ আছে। উত্তরটা অন্য। খগেন মুর্মু লোকসভার সাংসদ, রাজ্য বিধানসভার চিফ হুইপ হচ্ছে শঙ্কর দা, প্রায় সরব হন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার জন্য তাকে দেখতে যাওয়া যাবে না। এটা হচ্ছে সৌজন্যতা। এটাই কি বলছো? তার মানে খগেন মুর্মু মাঝে মাঝে সফট না, তৃণমূল এটাই সম্পর্কে বাস্তব। কারণ মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন প্রায় কোশ্চেন করে তো যেন যাওয়া যাবে না, এটাই বাস্তব। খগেন দা সেটা যা হলো, আমরা মানে অত লোকসভায় প্রশ্ন করেন, আমরা চোখের সামনে দেখলাম সুমন দা। যারা যারা তুমি বলো না হিন্দু মুসলমান, আমরা করতাম না তো হিন্দু মুসলমান, তোমার প্রশ্নটা কেন আসলো? আমার মায়া হয় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, মায়া হয়, খারাপ লাগে। তারা তো পশ্চিমবঙ্গেরই, আমাদেরই সহনাগরিক। যখনই কোনো ঝামেলা হয়, ঝামেলার দরকার হয়, তখন বারবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তৃণমূল এগিয়ে দেয় কেন? বারবার এদেরকে এগিয়ে দেয় কেন? যে নামগুলো এসছে সামনে, তোমরাও দেখিয়েছো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কেন তোমার মনে হয় তারা কেউ লোকাল? কেন আজকের ঘটনায় যারা আছেন তারা কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়? আমি মনে করি না। জনরোষ, কারণ জনতা যাদের সবকিছু চলে গেছে, যাদের পাশের লোকজন মারা গেছে, বাড়ি ঘর বেঁচে গেছে, কেউ ত্রাণ নিয়ে গেলে তারা আক্রমণ করবে না। আক্রমণ তৃণমূলের সংগঠিত আক্রমণ। আর উত্তরবঙ্গ নিয়ে কথা হচ্ছিল সুমন দা, এই মাইনরিটি অ্যাফেয়ার্সের এইবার বাজেটটা কত? 5,602.29 crore। উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেটটা কত? 866.26 crore। উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল ভাবে? আজকে উত্তরবঙ্গের একজন বলে যদি যে আমরা মুখ্যমন্ত্রী দক্ষিণ কলকাতার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী, তাহলে কি খুব দোষ হবে সুমনদা? কলকাতায় যখন জল জমা হয়, অত্যন্ত বাজে ঘটনা, আমাদের 12 জন সহনাগরিক মারা গেছে, মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করলো, মুখ্যমন্ত্রী বলেন কি সারা রাত আমি খেয়াল করেছি। উত্তরবঙ্গে যখন সবাই দেখছি, তোমার টিভিতেও দেখাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, জন্তু জানোয়ার ভেসে যাচ্ছে, সেই সময় আমি দেখলাম মুখ্যমন্ত্রী নাচ করছে। আর একটা কথা বলে শেষ করবো সুমনদা, তোমার ত্রিপুরার উত্তরটাও দেবো, একটা কথা বলে শেষ করা উচিত। দেখো, প্রকৃতি ক্ষমা করে না। আগুনে হাত দেবে যখন, আগুনে যদি হাত দাও, আগুন তোমায় ক্ষমা করবে না, আগুন হাতটা পোড়াবে, এর নিয়ম। হ্যাঁ, তার মানে ত্রিপুরায় তোমরা আগুন জ্বালাবে? ওটার জন্য বলছি না আমি। পুষ্পা সিনেমাটা মনে আছে, কাঠ ভেসে আসছিল প্রচুর, সেই পুষ্পা সিন আমরা দেখেছি। তোরসা নদীতে বিপুল পরিমাণে কাঠ ভেসে আসলো, জঙ্গল কাটা। প্রকৃতির সাথে খেলা করলে প্রকৃতি খেলা করে। রিসেট বাটন একটা প্রকৃতিরও আছে, প্রকৃতি সেই রিসেট বাটনটা টিপে দেয় কোনো সময়। আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি আজকে বন দপ্তর ব্যাখ্যা দিয়েছে যে ওই কাঠ ভুটান থেকে ভেসে আসছে। বন দপ্তর অনেক কিছু দিতে পারে। কালি যদি ডিভিসির জন্য উত্তরবঙ্গে বন্যা হতে পারে, ডিভিসির জল ছাড়ার জন্য যদি উত্তরবঙ্গের বন্যা হতে পারে, ভূগোল যদি পরিবর্তন হতে পারে, তাহলে বন দপ্তরের এই ব্যাখ্যাটাও ঠিক। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সুমনদা 10 সেকেন্ড দেবো। দেখো, ত্রিপুরা মানে সিম্পল কথা, এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। গান্ধী রাজনীতি আমরা দেখে নিয়েছি, আমরা আমাদের কর্মীদের একের পর এক হারাতে আমরা দেখে নিয়েছি, মানুষকে দিনের পর দিন দেখেছি। আমাদের কাঁধে না ওই লাশগুলো আছে। ত্রিলোচন মাহাতোকে মনে আছে? প্রথম বলি, আমাদের কাঁধে লাশগুলো আছে। কিন্তু আমি বলছি তার মানে ফুটবল ম্যাচের স্কোরের মতো হবে। ত্রিপুরায় একটা গোলমাল হবে, পশ্চিমবঙ্গে একটা হবে, তার পাল্টা হবে ত্রিপুরায় হলো, তার পাল্টা হবে পশ্চিমবঙ্গে, এই চলতে থাকবে। আর দুটো জায়গাতেই মায়ের কোল খালি হবে। সমীর চক্রবর্তী, জনরোষ হবে তো তাহলে এবার। আমি তরুণ জ্যোতির একটা কথার উত্তর দেবো। ও বলছে যে প্রচুর কাঠ টাট ভেসে এসছে, ঠিক, সেটা আবার আপনিও বললেন যে সেটা পুলিশ বলেছে যে প্রকৃতির উপর আক্রমণ। এই জিনিস কিন্তু আমি উত্তরাখণ্ডেও দেখেছি। কথা হচ্ছে যে প্রকৃতির উপর মানুষের অত্যাচার চলছে এবং প্রশাসনের একটা বড় অংশ দুর্নীতির কারণে চোখ বন্ধ করে আছে। এটা আমি আপনার সঙ্গে সহমত, কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলছি। তরুণ যে একদম তৃণমূলের দিকে আঙুল তুলে দেগে দিয়ে চলে গেল, তাহলে উত্তরাখণ্ডের এই যে বিপুল বন্যা কাজ কে দায়ী? এক, আরে মানুষ তাদের কে দায়ী?
পাঞ্জাব হিমাচল ভেসে চলে গেছে, কারা দায়ী? পশ্চিমবঙ্গের কি হলো? দিতে হবে। সব সেটাও কি মমতা আপনারা ব্যানার্জি দুজনে দায়ী? অ্যাকচুয়ালি একটাই কথা বলছেন যে মানুষ দায়ী, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই দায়ী মানুষের সেই দুষ্কৃতি, সেই দুষ্কর্মগুলোকে আটকাবে কে? সেখানেই তো সরকার আর প্রশাসনের ভূমিকা। আমি এইখানে একটা কথা বলবো, সারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 মাস মণিপুর কলকাতার মুখ্যমন্ত্রী নাকি? 28 মাস আর মমতা কি দক্ষিণ কলকাতার মুখ্যমন্ত্রী? কালীঘাটের মুখ্যমন্ত্রী? আরে ভাই, তুমি যখন তৃণমূলের বলেছো আমি মুখ্যমন্ত্রী। বলিনি, এই সমিতির একটা কথা বলুন না। 28 মাস পর মণিপুরে গেছে, কার ব্যর্থতা? সুমন, 10 সেকেন্ড নেবো আমি just। মহিলাদের আমাদের নগ্ন করে রাজ্যে হাঁটানো হয়েছে বিপর্যয় রাস্তায়। মোকাবেলা দপ্তর আছে, বিপর্যয় তখন নরেন্দ্র মোদী মোকাবেলা কোথায় মন্ত্রী ছিল? আছে, সে কি যার মণিপুরের নাম জাভেদ প্রধানমন্ত্রী খান। নয়? এত বড় কে বিপর্যয় উত্তর জাভেদ দেবে? খান কোথায়? আরেকটা কথা বলবো, ওখানে যেদিনকে থেকে এই ঘটনাটা হলো সেদিনকে সকাল থেকে আর্মিকে দেখা গেছে, এনডিআরএফ কে দেখা গেছে, ভারতীয় জনতা পার্টিকে দেখা গেছে, আরএসএস কে দেখা গেছে, বিদ্যার্থী পরিষদকে দেখা গেছে। তৃণমূল কোথায়? ওরা অপেক্ষা করছে কি? দুর্যোগ হয়েছে, ত্রাণ আসবে, চাল আসবে, তৃণমূল আসবে, চুরি করবে বলে চুরির জন্য অপেক্ষা করছে ওরা। ওরা মাঠে নেই কেন? মানুষদের পাশে নেই কেন আপনারা? আপনার কি হয়েছে? মানুষদের পাশে আপনারা নেই কেন? উত্তর দিন না। ঠিক এইরকম ঘটনাই তো পেহেলগাঁও। প্রধানমন্ত্রী যখন বিহারে জনসভা করলেন, দাঁড়ান, কোনটা প্রায়োরিটি? দেশের মধ্যে আতঙ্কবাদী, দেশের মধ্যে আতঙ্কবাদ, 26 জন মানুষকে মেরে দিয়ে চলে গেল, নাকি থেকে বিহারের ভোটের কার্নিভালে চলে যাওয়ার আগে দ্রুত এখানে আবার বলবো, আজকে এই খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী, আবার বলছি, প্রশংসনীয় ঘটনা, গেলেন, রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু তার প্রশাসন এখনো পর্যন্ত ছবি যাদের পাওয়া গেছে, যারা চিহ্নিত, পরিচয় পাওয়া গেছে, তাদের একজনকে গ্রেফতার করা গেল না, একজনকে গ্রেফতার করলো না প্রশাসন। দেখুন, মুখ ভর্তি রক্ত, বারবার মোছার পরও রক্ত যাচ্ছে না। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর এই ছবি ফের স্পষ্ট করে দিয়েছে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির রন্ধে রন্ধে ঢুকে গেছে হিংসা। দলীয় সাংসদের উপর হামলার প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে খোদ নরেন্দ্র মোদী। যদিও এখনো অবধি এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ। আর এই আবহেই শিলিগুড়ির নেউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতালে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখে বেরোনোর পর যা বললেন তা নিয়ে ফের তৈরি হলো বিতর্ক। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। কলকাতা নিয়ে যায়গা ম্যাডাম, কলকাতা নিয়ে যায়। এইসব ওই সিরিয়াস কিছু নেই। ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন? উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? দলীয় সাংসদের উপর হামলার ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি, কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না। এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত। যারা ঘটিয়েছে, কোচবিহারে যারা ঘটিয়েছিল, সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে, এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে। পাল্টা উড়িষ্যার বিজেপি নেতা খুনের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছে তৃণমূল। ওনারা তো অভ্যাসই এসব তদন্ত চাওয়া, ওনাদের কাজই এসব তদন্ত চাওয়া। এনআইএ চাইছে না এখন যে শ্রমিকবাবু, শুভেন্দুবাবু যে গতকাল ওড়িশায় বিজেপির পুলিশের রাজত্বে বিজেপির নেতাকে গুলিতে খুন হতে হলো, তো ওখানে সিবিআই, কমিশন, এনআইএ একটু ওড়িশায় এবার যেতে বলুন। শিলিগুড়ির এই হাসপাতালেই বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাশাপাশি চিকিৎসাধীন রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যদিও এদিন তাকে দেখতে যাননি মুখ্যমন্ত্রী। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই, আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে।
অবশ্য তিনি আমার কাছে আসেনি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে। পরে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। মলয় চক্রবর্তী, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, বছরের পর বছর এই রাজ্যে এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে খুল্লা রাজনৈতিক হিংসা চলেছে। পার্থদাদের সময়ও বহু ঘটনায় এই সাধারণ মানুষের ক্ষোভ কোট আনকোট এই বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কয়েকটা দেখাবো আজকে। 2009 সালের 15ই জুলাই মঙ্গলকোটে বর্তমানে তৃণমূলের মন্ত্রী তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে সিপিএম কর্মীরা মারতে মারতে তাড়া করলো। প্রাণ ভয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়তে মানস ভূঁইয়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তখন মোবাইল চলে এসেছে, ফোন করেছিলেন। ঠিক এই নাগরা কাটার মতো বাড়ি পুড়িয়ে দেয়া কিছু অসহায় মানুষকে মানস ভূঁইয়া তার দলের তৎকালীন দল কংগ্রেসের সমর্থক ত্রাণ দিতে গেছিলেন। আপনি দেখুন সেই ছবি, মনে করিয়ে দিই আমরা। এবার আসুন 2009 সালের 2রা জুন হিঙ্গলগঞ্জের একটা ত্রাণ শিবিরের কাছে কিছু দুষ্কৃতী, আবার বলছি দুষ্কৃতী শব্দটাই ব্যবহার করছি, হিঙ্গলগঞ্জের তৎকালীন সিপিএম বিধায়ক এবং কৃষক সভার নেতা গোপাল গায়েনকে ভয়ঙ্কর হেনস্থা করেন। 80-র কাছাকাছি বয়স। বর্ষিয়ার নেতার পাঞ্জাবিতে গোবর আর রাস্তার কাদা সেই তুলে একেবারে লেপে দেয়া হয়। তখন সিপিএম নেতারা আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে আসতেন না, তাতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কেন হবে? তীব্র ভাষায় দিনের পর দিন এই 78 বছরের বিধায়কের হেনস্থার আমরা প্রতিবাদ করেছি, দিনের পর দিন। যেদিন আপনাদের মনে থাকবে প্রয়াত রেজ্জাক মোল্লাকে হেনস্থা করা হয়, সেই দিনও এই পুরনো ঘটনা তুলে ধরেছি যে কিভাবে শুধুমাত্র এই সাধারণ মানুষের ক্ষোভ বলে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এই রাজ্যে। দেখুন, একজন বর্ষিয়ান বিধায়ক, সিপিএম বিধায়ক গোপাল গায়েন বন্যায় বিধ্বস্তদের দেখতে ত্রাণ কার্যের তদারকি করতে গেছেন এবং প্রবীণ এই সিপিএম নেতাকে চড়াও হয়, তার মুখে কালি মাখানো হয় এবং হেনস্থা হতে হয়। আমাদের সেই সময় মনে হয়েছিল যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত। আজকে রেজ্জাক মোল্লার ঘটনায় আবার আপনাদের সেই ঘটনা দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জনজোয়ারের মধ্যেও দাঁড়িয়ে আমরা প্রবল সমালোচনা করেছিলাম এই ঘটনার, কারণ আমাদের মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ অবধি হতে পারে না। 2011-য় তৃণমূল সরকার গঠন হলো। সেই সরকার গঠনের পর 2015 সালের 21শে নভেম্বর যখন ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় কান ধরে বলতে বাধ্য করা হয়েছিল যে আমি আর কোনোদিন সিপিএম করব না, বুকে পেসমেকার বসানো সেই রক্তাক্ত বৃদ্ধের হেনস্থার প্রতিবাদ করেছিলাম এই অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে। দেখুন, দেখুন, পাশাপাশি দুটো জামানা এই জন্য দেখালাম যে আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে স্বতঃস্ফূর্ত জনরসের তত্ত্ব এত বিপজ্জনক যে যখন তখন বুমেরাং হয়ে যেতে পারে। এই রাজ্য বহুবার সেটা দেখেছে পার্থ। হ্যাঁ সুমন, এটা ঠিক কথাই যে স্বতঃস্ফূর্ত জনরস এই শব্দটা হচ্ছে একটা ক্লিশে, যে যেভাবে ব্যবহার করতে চায়। আজকের যে জনরসের কথা সমীরবাবু প্রথম বলছিলেন, আসলে এই জনরসটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বাভাবিক পরিণতি হতো। কারণ এই ত্রাণ নিয়ে যে অব্যবস্থা গত 48 ঘন্টা ধরে আমরা দেখছি, তাতে হচ্ছে যে তৃণমূলের কোনো নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদরা যান যদি, তাহলে হচ্ছে যে হই হই করে তাদেরই হচ্ছে যে এই মানুষের কি বলবো যে ক্ষোভের সম্মুখেও পড়তে হতো।
ঠিক ঠিক আমি বলছি সমিতদা এবং আপনি দুজনেই বলছেন মানুষের ক্ষোভ ত্রাণ নিয়ে থাকে, বহু ক্ষেত্রে থাকে, কিন্তু আমি বলছি সেই মানুষ, সাধারণ মানুষ পাথর নিয়ে একজন জনপ্রতিনিধির মাথা ফাটাতে পারেন না। না আমি তো বলছি যে কোনোভাবেই পারেন না, যে গণতন্ত্রে যদি থাকে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কেন বিরোধীরা প্রতিবাদ জানাতে পারবেন না, কেন বিরোধীরা মানুষের পাশে যেতে পারবেন না? সে বিরোধী বিজেপি হোক, সে বিরোধী সিপিএম হোক, অন্য কেউ হোক, আমার প্রশ্ন সেটা না। প্রশ্নটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট যে আসলে এই যে পলিটিক্স অফ ইনটলারেন্স, এটাকে যদি আপনি বারবার হাওয়া দিতে থাকেন, তাহলে আসলে যে কোনো সময় স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বটাকে সামনে নিয়ে আসা হয়। যেমনভাবে বিরোধী শূন্য রাজনীতির তত্ত্বটা এ রাজ্যে এসেছিল, অত্যন্ত মারাত্মক একটি তত্ত্ব, এবং তার ফলে দাঁড়িয়ে যে বিরোধী কোথাও আমি দেখতে চাই না, ত্রাণ শিবির থেকে শুরু করে একেবারে প্রতিবাদের মঞ্চ পর্যন্ত। ফলে সেইভাবে আপনার কর্মী বাহিনী তৈরি হচ্ছে। তা নাহলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আমি কালকেরও দেখলাম, তিনি বললেন যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের গায়ে কি প্ল্যাকার্ড ছিল? আমি বলছি 21st সেঞ্চুরিতে যদি বিক্ষোভ কেউ দেখাতে যায় এবং বিরোধী পক্ষকে হেনস্থা করতে যায়, সে কি প্ল্যাকার্ড নিয়ে যাবে? আমি বলছি যে এই জিনিসও তো আমরা দেখেছি, এরকম বোকা কতগুলো যুক্তি। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই একই জিনিস যখন আপনি আজকে সন্ধ্যেবেলায় ত্রিপুরায় দেখাচ্ছেন, আমি ত্রিপুরায় আজ না, ত্রিপুরায় হচ্ছে যে যবে থেকে বামেরা নেই, সেখানে বামেরা যে পরিমাণ হেনস্থা হয়েছে, ওই যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, যিনি এখন এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক, ফলে সেখানে 34% বিরোধী শূন্য এ রাজ্যের পঞ্চায়েত আমরা দেখেছিলাম, 95% বিরোধী শূন্য পঞ্চায়েত ওই রাজ্যে দেখিয়েছিলেন বিপ্লব বাবু, এবং তার সাথে দেখিয়েছিলেন গণতন্ত্র কাকে বলে। ফলে আজকে আমি আবারও বলছি যে সেই পরিণতি সবাইকে দেখতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আত্মসমীক্ষার। সুমন, আমি বলছি যে সরকার, সেটা ত্রিপুরাই হোক, বিজেপিতেই, আমাদের পশ্চিমবঙ্গেই হোক, তারা যদি এই আত্মসমীক্ষার পথ থেকে বিচ্যুত হয়, তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক যুক্তিগুলো আসে যে কলকাতা উত্তরপ্রদেশের জলে এবং ডিভিসির জলে বা ঝাড়খণ্ডের জলে ডুবে যায়, আত্মসমীক্ষার যদি আমি বলো যে থাকে, ইনঅ্যাডিকুয়েসি থাকে, এবং একইভাবে যে ভুটানের জলে, আসামের জলে হচ্ছে উত্তরবঙ্গ ভেসে যেতে পারে, এই তত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি বলছি সবসময় যে শাসক যদি নিজেকে আড়াল করতে চায় এই ধরনের একটা কনস্পিরেসি থিওরির মধ্যে দিয়ে, যে কোথাও জনরোষ হয়েছে, আমাদের কিছু করার ছিল না। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন সুমন, এখানে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ প্রশাসন? আমি বলছি পুলিশ প্রশাসন, একটা ঘটনা যখন ঘটছে, ঘটনা যখন ঘটে গেছে, এই দুটোর পরে আমি দেখলাম যে এমন নির্লিপ্ত, যে ভাবটা এমন কিছুই হয়নি। যে গতকাল গেছিল, আজকেরও দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন সাংসদের কানে কোথাও একটু আঘাত লেগেছে, এইটুকু। আমি বলছি এটা অত্যন্ত মারাত্মক প্রবণতা। কিন্তু আমাদের হচ্ছে যে তরুণ যেভাবে বলে গেলেন যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বলেই যে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া তারা ত্রিপুরায় দেখাচ্ছেন, এও অত্যন্ত মারাত্মক প্রবণতা। এই প্রবণতা উত্তরপ্রদেশেও আমরা দেখেছি, এনআইএ তদন্ত এখানে যখন হয়, হাতরাসে আমরা দেখিনি, কখনো আসেনি সেই প্রশ্নগুলো। ফলে এবার এটা যদি সাবজেক্টিভ হয় সবসময়, অর্থাৎ যেখানে বিজেপি শাসক সেখানে তার মতো করে সে এই যুক্তিগুলো দেবে, আর তৃণমূল হচ্ছে তাকে কাউন্টার করবে। কিন্তু এতৎসত্ত্বেও যেটা আমাকে আরও বিস্মিত করে সুমন, যে প্রত্যেকটা ভোট আসলে যেভাবে যাওয়া আসাটা চলে না, যে এক দল থেকে আর এক দলে, অর্থাৎ যে বিজেপি আক্রান্ত হয় তৃণমূলের হাতে, তাদের প্রায় 150 জন ক্যান্ডিডেট হয় একটা বিধানসভা ইলেকশনে, পরে হচ্ছে যে বিজেপিতে গিয়ে। আমি বলছি এই যাওয়া আসার ওয়াশিং বলছেন তা দাঁড়াচ্ছেন, যিনি আক্রান্ত হচ্ছেন তিনি পরের বার যাতে আক্রমণ করতে পারেন সেই জন্য দল বদল করেন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আমি পরে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে পুলিশ একটা রঙই চেনে, সেটা হচ্ছে শাসকের রং, পশ্চিমবঙ্গ হোক কিংবা ত্রিপুরা। অনেকগুলো কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দেখো, কমিউনিজম আর গণতন্ত্রের মধ্যে কি সম্পর্ক আছে আমি জানি না। ওনারা তো বিশ্ব নাগরিক, তো ভারতের বাইরে অনেক দেশে ওনারা আছেন কমিউনিস্ট, তো এখানে ভারতের দাদা শুনুন না, ভদ্রলোক মানে প্রফেসর মানুষ, শুনুন না। তো গণতান্ত্রিক কমিউনিস্ট কান্ট্রি ঠিক কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দিক। সেকেন্ড হচ্ছে, ওনারা এত বড় বড় কথা বলছেন, ওনাদের বর্তমান জোটসঙ্গী কংগ্রেস, আচ্ছা কংগ্রেসের কতজন কর্মী এই বামপন্থীদের হাতে খুন হয়েছিল, তখন গণতন্ত্র কথা ছিল। থার্ড পয়েন্ট, দাদারা এতগুলো কথা বলে যাচ্ছেন, আমি জাস্ট মনে করে দিই, যাওয়া আসা, আচ্ছা যাওয়া আসা তো ছাড়ো, যে কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ তাদের কোলে চেপে বসে আছেন, আবার ন্যাশনালে আবার ইন্ডি জোট করে বসে। আমি আবার বলছি, ত্রিপুরায় যেটা হয়েছে জনরোষ, ত্রিপুরায় যেটা হয়েছে জনরোষ, কথা বলে মারবে ততটাই যতটা সহ্য করার ক্ষমতা আছে। আমি তো বলছি, কিন্তু আরেকটা তত্ত্ব কালকের একাধিক নেতাকে বলতে শুনলাম, যে আমি সমিতদা যাব, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তারাই নাকি মার খেয়েছেন যারা নন আরএসএস। আমি বলছি বামপন্থীদের এই ভাগটাও কিন্তু প্রবল বিতর্কের সৃষ্টি করবে। আমি বলছি তার মানে যারা আরএসএস থেকে বিজেপি করছেন না তারা মার খেলছেন, এই ভাগ বিভাজনটা বামপন্থীরা পেলেন কোথায় এটা জানার আমার কৌতূহল। তরুণ জ্যোতি, 1 মিনিট,
তরুণজ্যোতি আমি যদ্দূর জানি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাই তো? গণতন্ত্রের হালটা কি এবং ভারতবর্ষের সংবিধানটা গতকালকে শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগ আক্রান্ত হয়েছে বা বিচার বিভাগের অপমান নিয়ে রাজনীতিবিদরা কথা বললে সেটাকে কিন্তু মানে পিঞ্চ অফ সল্টই নিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু এখান থেকে অবশ্যই ত্রিপুরা নিয়ে এত কথা বললেন পার্থদা, আবার প্রসঙ্গটা তুললেন। দেখুন, আবার বলছি যে পুলিশ একটাই রং চেনে, সেটা হচ্ছে শাসকের রং। কেন এই কথা বলছি? গতকাল দেখলাম পুলিশ দাঁড়িয়ে রইল। আমি আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম তার কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো গতকালকের ছবি এবং আজকে ত্রিপুরার এই ছবি নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। তার কারণ হচ্ছে ত্রিপুরায় আজকে যখন তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙা হচ্ছে তখনও দেখলাম একাধিক পুলিশকর্মী দাঁড়িয়ে নির্বাক দর্শক। আমি পাশাপাশি দুটো ছবিই দেখাবো, দেখুন। এক হামলার প্রতিবাদে মিছিল থেকে আরেক হামলা। বাংলায় আক্রান্ত বিজেপির সাংসদ বিধায়ক, ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা। প্রথমে ধিক্কার স্লোগান দিয়ে মিছিল, পরে সেই মিছিল থেকে বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তরে হামলা হলো। পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে পুলিশের সামনেই বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলা হয়েছে। আবার ত্রিপুরায় অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে হামলার সময় পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছে। সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে মঙ্গলে আগরতলায় ধিক্কার মিছিল ডেকেছিল বিজেপি। সেই মিছিল চিত্তরঞ্জন রোডের মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই উত্তেজনা বাড়তে থাকে, কারণ এখানে রাস্তার উপরে রয়েছে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তর। হঠাৎ মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ নিয়ে তৃণমূলের রাজ্য দপ্তরে ঢোকার চেষ্টা করে। শুরু হয়ে যায় ভাঙচুর। ছেড়ে ফেলা হয় রাজ্য সদর দপ্তরে আটকানো তৃণমূলের ফেস্টুন, ছোড়া হয় ঢিল। যখন মিছিল হচ্ছিল, মিছিলের সময় পুলিশ ছিল এবং মিছিলের একেবারে অগ্রভাগে পুলিশের নিরাপত্তায় মিছিলটা এগিয়ে যাচ্ছিল এবং সেই অতর্কিতে সেই মিছিল থেকেই কিন্তু ভাঙচুর হয়। এই ঘটনার পর এক স্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়, ত্রিপুরায় তৃণমূলের অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই আক্রমণ হিংসার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গণতন্ত্রের ওপর খোলাখুলি আক্রমণ। যখন বিরোধীদের কণ্ঠরোধ করতে শাসক পক্ষ হিংসা ছড়িয়ে দেয় তখন তা শক্তি নয়, ভয় এবং নৈতিক দেউলিয়াপনাকে প্রকাশ করে ফেলে। বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তারা একটা মিছিল করে যখন তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তৃণমূল পার্টি অফিসের মধ্যে হঠাৎ করে আক্রমণ করে দিল। তৃণমূল পার্টি অফিসের যত আসবাবপত্র আছে ভাঙচুর করলো এবং আমরা দেখলাম তখন সামনে কিছু পুলিশও দাঁড়ানো ছিল, কিন্তু পুলিশ তাদেরকে কোনো ধরনের বাধা দেয়নি যে এইভাবে অতর্কিতভাবে তৃণমূল পার্টি অফিসে হামলা করে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটি থেকে সরানো যাবে না। কোথাও কিছু ভাঙচুর করা হয়নি, হ্যাঁ, তবে ফ্ল্যাগ ফেস্টুন যেগুলি ছিল সেগুলি উপড়ে ফেলে দেওয়া হয়েছে। আমাদের কার্যকর্তাদের মধ্যে খুব পুঞ্জীভূত হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে কিভাবে আমাদের সাংসদকে রক্তাক্ত করা হয়েছে, আমাদের বিধায়ককে মারধর করা হয়েছে। ত্রিপুরাতে কোনোভাবেই তৃণমূলের মূল গজাবে না। এর আগে 2021 সালের আগস্টে বিজেপি শাসিত ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হয়। তার কিছুদিন আগে ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ও অন্যান্য নেতা নেত্রী। কিছুদিন আগেই ত্রিপুরাতেই সিপিএমের পার্টি অফিসের একাংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। দেখুন, 2021 সালে 9ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে একেবারে উত্তপ্ত হয়েছিল ত্রিপুরা। তখনও এই অনুষ্ঠানে একাধিকবার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং কঠোর সমালোচনার মুখে পড়তে হয় বিজেপিকে। দেখুন এক ঝলক।
এ রাজ্যে পশ্চিমবঙ্গ বাঁচাও আন্দোলন করবে বিজেপি, বলছেন যে গণতন্ত্রকে বাঁচাতে হবে, আর ত্রিপুরায় বিরোধীরা মার খেলে পুলিশ দাঁড়িয়ে দেখবে। দুটো তো একসঙ্গে হয় না। আমি বলছি, আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাহলে আপনাকে দেখাতে হবে যে ত্রিপুরাতে গণতন্ত্র আছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, চ্যারিটি বিগিনস এট হোম। কোথায় সেটা? তার প্রমাণ কোথায়? দেখুন, আমি একেবারে এইখান থেকে কালকের ঘটনায় আসবো। তার কারণ কালকের ঘটনা বলতে গেলে পুলিশের কথা কিন্তু বলতেই হবে। ত্রিপুরার পুলিশ দেখালাম, এবার পশ্চিমবঙ্গ পুলিশের কথা। এখনো পর্যন্ত আবার বলছি গ্রেফতার শূন্য। 2, ঘটনা যখন ঘটলো গতকাল, পুলিশের কাছে নাকি আগাম খবর থাকে। এসব আগাম খবর থাকার কথা বাদ দিন। পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এবং আশ্চর্যজনক ভূমিকা সাংসদ এবং বিধায়কের সঙ্গী কেন্দ্রীয় বাহিনীর। আমি নিজের চোখে দেখেছিলাম সাংবাদিকতা করতে গিয়ে যে বিধাননগরে পুর নির্বাচনের দিন একটা উপনির্বাচন হয়েছিল, যে ওই আসনটা পাবে ভোট তার। তপন শিকদার সেখানে উপস্থিত ছিলেন। সেই তপন শিকদারের প্রাণ বাঁচাতে তার একমাত্র নিরাপত্তারক্ষী একজন ছিলেন, পিস্তল বার করেছিলেন তিনি। সেই ফুটেজ একমাত্র আমার ক্যামেরায় বন্দী হয়েছিল মুভিতে। অথচ গতকাল দেখলাম CISF এর 4 জওয়ান, 2 জন জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন বিধায়ককে বাঁচাতে একেবারেই সেই রকম সক্রিয় নন। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম, আপনার ব্যাখ্যাটা কি নজরুলদা? ব্যাখ্যাটা খুব পরিষ্কার। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা রক্ষী ছিলেন, তাদের যাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে নিরাপত্তা তারা দিতে পারেননি। সেদিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে তারা ব্যর্থ। কিন্তু অন্য দিক দিয়ে তারা কিন্তু খুবই সার্থক সফল হয়েছে। আচ্ছা, আমি আপনাকে মনে করাবো, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ফায়ার করেছিলেন, একটা অডিও আপনারা দেখিয়েছিলেন। দেখেন, মাননীয় মমতা ব্যানার্জি একজন কাউকে পার্থ বলে বলছিলেন যে এই এফআইআরটা তোমরা করবে না, লয়ারদের সঙ্গে কথা বলে এমনভাবে এফআইআর করতে হবে যাতে এসপিটাকে ফাঁসানো যায়, আইসিকে ফাঁসানো যায়, ওই যে কেন্দ্রীয় বাহিনীর যে লোকেরা আছে তাদেরকে ফাঁসানো যায়। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যদি এটা বলতেন যে যারা যারা অপরাধ করেছেন তারা যেন কেউ ছাড়া না পায়, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি বলছেন ফাঁসানো যায়। তো কি করে ফাঁসানো হয়? আপনি অপরাধ করেননি, আপনার বিরুদ্ধে সে অভিযোগটা আনা হলো এবং আপনাকে ফাঁসানো হলো। তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর এরকম রেকর্ড আছে। তো নিরাপত্তার যারা বহাল আছেন তাদের কাছে এই খবরটা থাকার কথা নয়। ধরুন তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, তারা 1-2 গুলি ফায়ার করে দিলেন, 1-2 লোক মারা গেলেন, কি হতো আপনারা বলুন? এমনও তো হতে পারে যে রাজ্যের শাসক দলের লোকেরা এই ষড়যন্ত্রটাই করেছিলেন, যে তাদের কাছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর লোক আছে। দেখুন, তারা এমপিকে শুধু মেরেছেন, এমএলএকে মেরেছেন তা নয়। আপনারা যে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছেন, নিরাপত্তা বাহিনীর যারা লোক আছে কেন্দ্রীয় বাহিনীর, তাদেরকেও ধাক্কা দেওয়া হচ্ছে। তার মানে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে। তো তারা ফায়ার না করে আমি বলবো যে তারা কিন্তু তাদের দায়িত্ব বেশি ভালোভাবে, অর্থাৎ আপনি বলছেন শীতলকুচিতে গুলি চালানোর পরে সেই ঘটনা নিঃসন্দেহে সব থেকে বড় রাজনৈতিক ইস্যু হয়েছে। সেই রকম ইস্যু যে ঘটেনি, কালকে গুলি চালনার ঘটনা ঘটেনি, সেটা একদিক থেকে দেখলে CISF এর সংযম বলবে। এমপি এবং এমএলএ এই যে মার খেয়েছেন, ওরা যদি গুলি দুটো একটা চালিয়ে দিত তাহলে আপনারা ওইটা নিয়ে আজকে বেশি আলোচনা করতেন। অবশ্যই। কিন্তু একটা কথা বলুন, যদি শূন্যে গুলি চালানো হতো, মানে আমি বলছি যে এই মবকে না, এটা ট্রেনিং দেওয়া হয়। শূন্য যদি গুলি চালান তাহলে লোক আরো বেশি ক্ষিপ্ত হবে এবং আরো বেশি আক্রমণ হবে। গুলি চালাতে হলে গুলি শরীরে লাগবে, এরকম ভাবেই চালাতে হবে। এটাই কিন্তু পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। শূন্য গুলি চালানোর ট্রেনিং পুলিশকে দেওয়া হয় না ক্রাউড ডিসপার্স করতে গিয়ে। একটা গেল কেন্দ্রীয় বাহিনীর কথা, রাজ্য পুলিশের কথা, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমি ধরে নিচ্ছি তৃণমূলের লোক কেউ এর সঙ্গে যুক্ত ছিল না। আমি ধরে নিচ্ছি জনরোষেরও একটু আগে বেরিয়ে
আমি ধরে নিচ্ছি বিজেপির লোকেরাই এই গন্ডগোল করেছে। তাহলে আমাদের রাজ্য পুলিশের কি ইন্টেলিজেন্স উইং নাই যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে যদি তারা খবর না পেয়ে থাকে? নজরুলদা, আপনি আগাম খবরের কথা বলছেন, যারা করেছে তাদের ছবি দেখা যাচ্ছে, তাদের পরিচয় সবার সামনে আছে, তারা আমি তো গ্রেফতার ওই হচ্ছে না। কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, এডিজি ডিজি লেভেল থেকে আরম্ভ করে আইজি, ডিআইজি, এসএসপি, ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, কত লোক কাজ করে। তো তাদের আমাদের পয়সা দিয়ে যদি কোনো খবরই না জোগাড় করতে পারে, রাখার দরকার কি? খরচ তো কিছু কমবে। সেটা গেল একটা। আর দ্বিতীয়, আমি তো বলছি যে বিজেপির লোকেরা যদি গন্ডগোল করে, সেটা সামলানোর দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর না রাজ্যের পুলিশের? অতএব রাজ্যের পুলিশের যে ব্যর্থতা, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর সব থেকে যেটা বেশি ব্যর্থতা, আপনারা চ্যানেলে যেভাবে দেখাচ্ছেন লোকগুলোকে, আমরা দেখলে চিনতে পারবো একদম। আচ্ছা, স্থানীয় পুলিশ যারা আছেন তারা চিনতে পাচ্ছেন না। তো এখানে তো তদন্ত করে তারা ছিল কি না, তারা মেরেছে কি না, মারছে দেখা যায়, জুতো দিয়ে মারছে সেটা দেখা যাচ্ছে, গাড়িতে যখন উঠছে তখনও। তো পুলিশ এই যে যারা অপরাধী, আমি তো বলে দিচ্ছি যারা বিজেপির লোক, তো সেই বিজেপির লোকগুলোকে পুলিশ কেন অ্যারেস্ট করছে না? আজকে ধরো কালকে আগে সমিতদার কাছে যাই, সমিতার উত্তর দিতে সুবিধা হবে আমি বলার পর। ঠিক আছে, যদি রমজান আলী, সৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন, এদের মধ্যে কারোর একজনের গুলি লাগতো, আমি চাই না লাগুক, গুলি লাগতো, কেউ একজন মারা যেত, আজকে সান্ধ্যকালীন আলোচনাটা কি হতো? বিজেপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বলতো না, বলতো বিজেপির বাহিনীর গুলিতে একজন সংখ্যালঘু মারা গেছে। এটাই হতো, এটাই অপটিক্স হতো। কারণ উত্তরবঙ্গ ডুবছে, আমাদের মুখ্যমন্ত্রী কোমর দুলিয়ে নাচ করছেন, এই অপটিক্সটা ভালো যায়নি, মানুষ ভালোভাবে দেখেনি। একটা মুসলমানের লাশ দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বললাম না সংখ্যালঘু কেন আসছে, তখনও বললাম এই মুসলমান সম্প্রদায়ের মানুষদের এগিয়ে দেওয়া হয়েছে, তারা মরে যাতে, মরলে তাদের এই রাজনীতি সম্ভব ছিল। আচ্ছা, আপনার হয়েছে বলা, এই যে বারবার ও যখন আগের বারও যখন বলেছে, আমি লক্ষ্য করেছি কথাটা, এখন আবার বললেন যে রেড রোডে কার্নিভাল নিয়ে উনি ব্যঙ্গ করছেন আমার পাশে বসে। ওটা তো অনেক আগে থেকে ঘোষিত, এবং দ্যাট ইজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। খেয়াল করবেন, সমস্ত দূতাবাসের প্রতিনিধিরা সেখানে উপস্থিত, সেখানে সমস্ত দূতাবাসের লোকেরা উপস্থিত। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওরকম ভাবে ক্যান্সেল করা যায় না, ওরকম ভাবে যায় না। এই উত্তরটা আমি সমিতা আপনার কাছেই যাচ্ছি। কেন হিন্দু মুসলমান টেনে নিয়ে আসছে? তার কারণ এই প্যাটার্নে, কারণ আজকের ঘটনায় যারা মেরেছেন তারা কেউ সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু, একই রকম খারাপ ঘটনা। প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে 15ই আগস্ট বললেন ঘুষপেটিয়াতে ভারতবর্ষ ভর্তি। বিহারে এসআইআর এর পর ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, কজন ঘুষপেটিয়া বাদ গেছে? জবাব দিন নির্বাচন কমিশন, জবাব দিন অমিত শাহ, জবাব দিন। বলছে না, কিন্তু আপনি কার্নিভালের কথা বললেন, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে সেইটার ব্যাখ্যা আজকে মুখ্যমন্ত্রী কি দিয়েছেন আপনাদের দেখাবো, কিন্তু তারপরেও আমার প্রশ্ন আছে। দেখুন, মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? আরে এটা তো বাংলার গর্ব। উত্তরবঙ্গে যখন প্রকৃতির রুদ্ররূপ, তখন কলকাতায় রেড রোডে কার্নিভালে মুখ্যমন্ত্রী। এই নিয়ে লাগাতার বিরোধীদের প্রশ্ন, সমালোচনা, আক্রমণের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিকে মৃত্যুর মিছিল আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। দুদিন ধরে উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর অবশেষে কার্নিভালে উপস্থিত থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল রেড রোডে হলো? বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? কত ফরেন, ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না?
পুলিশ কাকে সামলাবে? ব্যাখ্যার পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। এখন বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর এত বক্তব্য, আর যখন বন্যা ওখানে হচ্ছে তখন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী ডান্স করছে, সন্তান মারা যাচ্ছে আর মা নেচে বেড়াচ্ছে। এ ভারতবর্ষের সংস্কৃতিতে কেউ কখনো দেখেনি, বাংলার সংস্কৃতিতে এই জিনিস ছিল না। তার সাফাই গাইলেন আবার, এ কেউ সাফাই গায়? এখান থেকে বোঝা যায় যে মানবিকতার অভাব কত স্পষ্ট। যখন কলকাতা অতিবৃষ্টি 12 জন মারা গেছে, তখনও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধন করছেন। চূড়ান্ত অমানবিক মনোভাবের প্রতিফলন মুখ্যমন্ত্রীর কথাবার্তা কাজকর্মে স্পষ্ট। সব মিলিয়ে উত্তরবঙ্গে দুর্যোগ দুর্ভোগের মধ্যেই কার্নিভাল হওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, উত্তরবঙ্গ প্রায় বিচ্ছিন্ন, কার্যত বিপর্যস্ত। প্রায় 30 জন সরকারিভাবে মারা গেছেন। কার্নিভেল বাতিল করা হলো না, আমি বুঝলাম, এই যুক্তি মানতে আমার কোনো অসুবিধে নেই, যদিও কতজন বিদেশি ছিলেন আমি জানি না, কিন্তু সরকারি অনুষ্ঠান, সমস্ত প্রস্তুতি, এতগুলো ক্লাব ইনভলভ, এইটুকু আমি বুঝলাম। কিন্তু টালিগঞ্জের তারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচের কি প্রয়োজন ছিল? একটা শোক প্রস্তাব নেওয়া যেত যারা নিহত হয়েছেন তাদের জন্য। আচ্ছা, উত্তরবঙ্গে তো বাংলা ছবির প্রচুর দর্শক আছে, দুর্গাপুজো হয়, রাজ্যের একটা অংশের দুরবস্থা, তার কোনো প্রতিফলন বা উল্লেখ বা বার্তা একটা সরকারি অনুষ্ঠানে থাকবে না? উত্তরবঙ্গে ওই মানুষগুলোর কাছে কি বার্তা গেল? আমি বলছি এই উৎসবের নাচটা সমিতদা, এটাকে অ্যাভয়েড করা গেল না? আমি প্রোগ্রাম ঠিক আছে, আমি বার্তা উল্লেখ করে একটা শোক প্রস্তাব নিলাম, বুঝলাম, কিচ্ছু হলো না। একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা পূর্ব ঘোষিত, হ্যাঁ, পূর্ব ঘোষিত। একদম মানছি তো। দাঁড়ান, আপনারা নাচতে পারেন না, নাচটা শিখুন না। হ্যাঁ, মানুষ মরে গেলে নাচতে পারি না আমরা। মানুষ মরে গেলে নাচতে পারি না আমরা। একটা কথা বলি, দাঁড়ান। সমিতা, আমি মুখ্যমন্ত্রী একটা উদাহরণ দিই। কলকাতা যখন জলমগ্ন, উনি সব দফতর যথার্থ, সেদিন মানুষ কি করে অফিস যেতেন? বলুন, সুজন চক্রবর্তী মিথ্যা কথা বললেন, সমস্ত ছুটি দিলেন। সেদিন 12টা মানুষ মারা গেছে, মুখ্যমন্ত্রী ঠাকুর রাজ্য ছুটি হয়, ভুল বলেছেন তো। আরে সেদিন সমস্ত সরকারি দফতর, স্কুল ছুটি দেওয়া হলো। আমি বলছি ওইখানে প্রশ্ন আছে যে আমি তো উত্তরবঙ্গের স্কুলগুলোকে খোলা রাখতে পারতাম, কলকাতা ঠিক আছে। আমার মনে আছে সেদিনকার কথা। এবং যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং নাচ থাকে, কিন্তু আমরা তো প্রত্যেকে অখণ্ড বাংলার কথা বলি না, বুক দিয়ে বাংলা ভাগ আটকাতে চাই আমি, আপনি সবাই। সেই জন্য তো তার 12 ঘন্টার মধ্যে তিনি উপস্থিত হয়েছে। এর পাশাপাশি আবার বলছি, হ্যাঁ, কলকাতা ডুবলে পুরো রাজ্য ছুটি হয়, উত্তরবঙ্গ ডুবলে মুখ্যমন্ত্রী নাচে, এটা সত্যি কথা। মণিপুরে কেন? কলকাতা ডুবলে রাজ্য ছুটি হয়, উত্তরবঙ্গ ডুবলে মুখ্যমন্ত্রী নাচ করে। উত্তরবঙ্গের মানুষ থাকে না তো, উত্তরবঙ্গে তো মানুষ থাকে না। আমি এখান থেকে নিঃসন্দেহে পাশাপাশি আবার প্রশংসা করব, সেটা হচ্ছে খগেন মুর্মুকে দেখতে সোজা হাসপাতালে, কোনো কাউকে আগে আগাম নোটিশ ছিল না, সংবাদ মাধ্যমে খবরও ছিল না, শটান মুখ্যমন্ত্রী চলে গেলেন। আবার বলছি, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু শঙ্কর ঘোষকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন, দেখতে যাননি। সমীরদা এর আগে বলেছেন যে আঘাতের তারতম্যর কথা, আঘাতপ্রাপ্তই হয়নি, শঙ্কর ঘোষ সম্পূর্ণ নাটক করেছে। আর বিশ্বনাথ চক্রবর্তীর কি ব্যাখ্যা? সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভাইড অ্যান্ড রুল পলিসি একদম প্রথম থেকেই আছে। ভুবনেশ্বরের হাসপাতাল তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় সারদার ইস্যুতে বন্দি, একইভাবে তাপস পালও অসুস্থ হয়ে একই হাসপাতালে বন্দি। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন, তাপস পালকে রিজেক্ট করলেন, দল থেকে রিজেক্ট করলেন, সমস্ত কিছু, দেখতে গেলেন না। তার মানে মমতাময়ী আমরা বলি না, এই তো মমতাময়ীর চেহারা। এইখানেও কিন্তু একেবারে অঙ্ক, পলিটিক্যাল অঙ্ক কষেই উনি গেছেন। তার কারণ খগেন মুর্মু আদিবাসী একজন নেতা, আদিবাসী নেতা, সারা ভারতবর্ষে আদিবাসীদের বিভিন্ন সংগঠন ক্ষোভ জানিয়েছে, আপনি জানেন কি না? আদিবাসীদের তরফ থেকে সারা ভারতবর্ষে ছ্যাঁচা শুরু হয়েছে। আদিবাসী কমিশন মানে জাতীয় স্তরে তারা রীতিমতন কমপ্লেন করেছে, রাজ্য সরকারের কাছে লিখিত মানে চাপ তৈরি করছে এবং তারা তদন্তে আসছে। আদিবাসী মানে 15টা বিধানসভা কেন্দ্র আছে, আদিবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে আদিবাসীদেরকে একটু প্রশমিত করো, তার জন্য খগেন মুর্মুর কাছে যাও। আর শঙ্কর ঘোষ তো বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিকহীন চেহারা নিয়ে প্রশ্ন করে। ফলে শঙ্কর ঘোষ হলো আমার এনিমি। শঙ্কর ঘোষ ফ্লোরে দাঁড়িয়ে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করে। ফলে শঙ্কর ঘোষকে অবশ্যই মানে আমি দেখতে যাব না। ফলে একদম পরিষ্কার করে দুটো অবস্থান দুই কারণে হয়েছে। একই সাথে আপনাকে বলতে চাই সুমনদা, বাঁচতেও হবে পশ্চিমবাংলার মানুষকে তৃণমূলের হাতে, মরতেও হবে তৃণমূলের হাতে। কেন আমি বলছি যে রিলিফ কেবলমাত্র দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, আর কোনো বাইরের কোনো দলের ক্ষমতা নেই। কেন উদাহরণটা কেন বলছি, তার কারণটা হলো সূর্যকান্ত মিশ্র তখন বিরোধী দলের নেতা। সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা হাওড়াতে রিলিফ দিয়ে ট্রাক নিয়ে রিলিফ দিতে গেছিলেন। তৃণমূল পিটিয়ে সূর্যকান্ত মিশ্রকে বার করে দিয়েছিল বিধানসভার নেতা হিসেবে, পারেননি রিলিফ দিতে। আপনার মনে থাকতে পারে করোনা পিরিয়ডে এই জন বার্লা এখন মানে কান্নাকাটি করে এখন বিজেপি থেকে তৃণমূলে গেছে। সেদিন কান্নাকাটি করছিল, আমি রিলিফ দিতে পারছি না, এমপি আমি, নেতা আমি। আবার সুকান্ত মজুমদার এমপি থেকে শুরু করে একটার পর একটা এমপি এমএলএ, এই দেবশ্রী রায়চৌধুরী তখন কেন্দ্রের মন্ত্রী, উপমন্ত্রী, রিলিফ দিতে যেতে পারছে না। কেন? তৃণমূল কংগ্রেস রীতিমতন ঘেরাও করে রেখেছে বাড়িগুলোকে। রিলিফে জানি নাই তো রিলিফ। আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে প্রাণ চলে যাওয়ার অবস্থা। ত্রাণ দিতে গেলে প্রাণ যেতে হবে, কারণ ত্রাণ দিয়ে যদি সহানুভূতি তুমি পাও, ভোট যদি পাও, ফলে তৃণমূল কংগ্রেস এই ত্রাণের কাজটা কাউকে দিতে রাজি নয়। ফলে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমি মনে করি গতকাল যে ঘটনা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং মানে মূলত শঙ্কর ঘোষকে অ্যাটাক করার জন্যই এটা করা হয়েছে। শঙ্কর ঘোষকে অ্যাটাক করার জন্যই করা হয়েছে। কিন্তু শঙ্কর মানে যেহেতু অল্প বয়সী ছেলে, দ্রুততার সাথে গাড়িতে উঠে পড়েছে, আর একটু বৃদ্ধ বয়সের মানে খগেন মুর্মু উঠতে পারেননি। ফলে শঙ্কর ঘোষ টার্গেট ছিল মূলত, কিন্তু শেষ পর্যন্ত শঙ্কর ঘোষ নিজেকে বাঁচাতে পারেনি। আমি আরেকটি বিষয় আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো যে দেখুন উত্তরবঙ্গের মানুষ আমি জানি গত 15 বছরে কিভাবে বন লুট করা হয়েছে, কিভাবে পুলিশের একাংশ, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং বনের যে চোরা কারবারি, তারা কিভাবে বন ফাঁকা করে দিয়েছে। একটার পর একটা রিসোর্ট তৈরি হয়েছে বনের ভেতরে এবং পরিবেশকে ধ্বংস করা হয়েছে। নদীগুলো মানে উত্তরবঙ্গে 100-র উপরে নদী আছে ছোট বড় মিলে, বড় নদীগুলোর মানে একেবারে বক্ষে, নদী বক্ষের মধ্যে একটার পর একটা বেআইনি নির্মাণ হয়েছে, যেগুলো কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চে পর্যন্ত চ্যালেঞ্জ হয়েছে। দিনের পর দিন কিন্তু এই লুট হয়েছে। এবং আমি বলছি পাহাড়ে যেভাবে টাকা দাও আর বেআইনি নির্মাণ করো, এটা যেটা কলকাতায় দেখেন একই ছবি। ফলে দিনের শেষে আমার প্রশ্নটা হচ্ছে, যখন আগাম সতর্কতা বাণী এসছিল, যখন আবহাওয়া দপ্তর পরিষ্কার করে বলেছিল উত্তরবঙ্গে এই ধরনের ভারী বৃষ্টি হতে পারে, বিপর্যয় হতে পারে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোথায় ছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত দুর্গত এলাকার থেকে মানুষকে নিয়ে এসে নিরাপদ জায়গায় আশ্রয় দেয়নি? তাহলে আজকে 27টা লাখ যেত না। এবং একই সাথে আমি প্রশ্ন করতে চাই যে দেখুন, কার্নিভাল পূর্ব নির্ধারিত অবশ্যই হওয়া উচিত, বিদেশিরা আসবে, মুখ্যমন্ত্রী সেখানে থাকা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী দুহাত তুলে নাচছেন, এর ছবিটা ভালো ছবি নয়। যখন মানুষের মৃত্যুর মিছিল যাচ্ছে উত্তরবঙ্গে, তখন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান হিসাবে নাচছেন এবং তার সাথে একদল শিল্পী সাহিত্যিক যাদের মিনিমাম বিবেক থাকলে ওই সময় নাচতে পারেন না। একটা সরকারি অনুষ্ঠানে তারা নাচ করে কি বার্তা দিলেন উত্তরবঙ্গের মানুষের প্রতি, এই প্রশ্ন আমার থাকছে। বিশ্বনাথবাবু নিজেই তো বললেন উনি উত্তরবঙ্গের মানুষ, উনি তো দিব্যি আছেন, আনন্দে আছেন। আর স্ট্রিট কর্নারের মতো চিৎকার করে বক্তৃতা করছেন এখানে এসে, তার কারণ হচ্ছে হ্যাঁ আপনারা মানুষ, আমি জানি না আপনারা কি আলাদা কোনো জগতের মানুষ কিনা। আপনাদের বিবেক থাকা উচিত, একটু মিনিমাম বিবেক থাকা উচিত। মানুষের লাশ যাচ্ছে, নাচ করছেন আপনারা, নাচ করছেন আপনারা, আপনারা নাচ করছেন, তখন মানুষের লাশ যাচ্ছে, আপনারা একটু বিবেকবান হন, একটু মানুষের ভগবান বিজেপি প্রার্থী হতে চাইছেন আপনি, হন না, সরাসরি বিজেপির চেয়ারে এসে বসুন, সেবা করবো আপনাকে। আমি খুব সামান্য মানব, মহামানব হওয়ার ইচ্ছা, যোগ্যতা, স্পর্ধা কোনোটাই আমার নেই। আমি দ্রুত এখান থেকে একেবারে সরাসরি দেশের প্রধানমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংঘাতের সাক্ষী হলো গোটা দেশ, তার দ্রুত এক ঝলক দেখাবো। দেখুন, আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়
কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। বিজেপি সাংসদ বিধায়ক আক্রান্ত হবার ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই নিয়ে হুঁশিয়ারি সুর বিরোধী দলনেতার গলায়। ঘটনার রেশ পৌঁছেছে দিল্লিতেও। কলকাতা থেকে জেলা হয়ে দিল্লি আন্দোলন শুরু করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুদ্ধ শুরু হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে। এরই মধ্যে সূত্রের খবর, বিজেপি সাংসদের আক্রান্ত হবার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার সচিবালয়। 3 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইতে বলা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছানোর পর এই নিয়ে কড়া সুর শোনা গেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর গলায়। जो एमपी एमएलए को अटैक किया है, ये हमने कल भी इसको रिएक्ट किया है, क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है। कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আপনারা কোথায় ছিলেন? আর এই যে স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তো গতকাল রাত্রে বিজেপি শাসিত, আপনাদের শাসিত ওড়িশায় আপনাদের নেতাকে গুলি করে মেরেছে রাত্রিরে। তো আপনাদের কই পোস্ট টোস্ট, সেখানে সব কমিশন যাওয়া, সিবিআই টিবিআই যাওয়া, সেগুলো সব কোথায়? সোমবার রাতে দলীয় সাংসদ বিধায়কের ওপর হামলার কড়া নিন্দা করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপে স্পষ্ট প্রতিফলন। পাল্টা মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই ঘটনা এমন একটা কেন্দ্রে ঘটেছে যেখানকার মানুষ বিজেপির বিধায়ককে জিতিয়েছেন। তারপরও প্রধানমন্ত্রী এই ঘটনাকে তৃণমূলের তথাকথিত শক্তি প্রদর্শনের রং দিতে দ্বিধাবোধ করেননি। তথ্য ছাড়া যে কোনো ঘটনাকে একছাঁচে ফেলা শুধু অপরিণত কাজই নয়, দেশের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির জন্য বেমানানো। আমার কথা হচ্ছে, যখন কোনো সাংবিধানিক পোস্টে থেকে কেউ কোনো কমেন্টস করবে, তার উচিত সাংবিধানিক পোস্টটাকে মেনেই কমেন্টসটা করা। পাল্টা তৃণমূল বিজেপির ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তুলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী তিনি টুইট করছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুজনের বাক্যালাপ হচ্ছে, বিভিন্নভাবে বাক্যালাপে জড়িয়ে পড়ছেন। টুইটের থেকেও বেশি একে অপরকে যে কথা বলছেন, তার থেকে তো কাজে এইটা দেখানো দরকার ছিল। তাহলে কি সবটাই ম্যাচ ফিক্সিং? কিছু তো বোঝা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা সংসদ বিষয়ক মন্ত্রীর পরিদর্শনের পাশাপাশি মঙ্গলবার বৃষ্টি বিধ্বস্ত এলাকায় যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মলয় চক্রবর্তী, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগে নজরুলদা পুলিশের কাছে আগাম পূর্বাভাস ছিল, খবর ছিল কিনা সেই প্রশ্ন তুলছিলেন। আমি বলছি, পুলিশ বাদ দিন, আবহাওয়া দফতর থেকে কি পূর্বাভাস ছিল? উত্তরবঙ্গের 5টা জেলায় ভারী বৃষ্টির একেবারে স্পষ্ট পূর্বাভাস ছিল 2 দিন আগে থেকে। তারপরেও কেন চূড়ান্ত প্রশাসনিক সতর্কতা নেওয়া হয়নি, এ প্রশ্ন তো উঠবেই। কেউ প্রশ্ন তুলতে পারেন যে আচ্ছা, স্পেসিফিক পূর্বাভাস কি ছিল? উত্তর হচ্ছে ছিল। অষ্টমীর দিনই আলিপুর আবহাওয়া দফতর সেই সতর্কতা, এই এবিপি আনন্দে তারা প্রেস কনফারেন্স করে গোটা দিন এই চ্যানেলে সম্প্রচার করা হয় একেবারে টানা। কি বলেছিলেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস? দেখাবো। উত্তরবঙ্গে 2 তারিখে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখে বেশি সম্ভাবনা ভারী বৃষ্টিপাতেরই আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইসব জেলাতে। আর 3 তারিখে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও বাড়বে। 3 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের 5টা জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 5 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন, কেউ এই প্রশ্ন তুলতে পারে যে এ তো আবহাওয়ার পূর্বাভাস হলো, কিন্তু ইম্প্যাক্ট সেই বিষয়ে কি স্পষ্ট কোনো পূর্বাভাস ছিল? একেবারেই ছিল। আলিপুর আবহাওয়া দফতর একেবারে স্পষ্ট করে ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল। এরপরে দেখাবো সৌরিশ বন্দ্যোপাধ্যায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে কি বলেছিলেন। উত্তরবঙ্গে ভূমিধস বলছেন হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, যেহেতু এই সিস্টেমটা উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগে প্রবেশ করার পরেও, ফলে
উত্তরবঙ্গে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এটা যত উত্তরের দিকে অগ্রসর হবে উত্তরে বৃষ্টিপাত বাড়বে। 5 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা থাকবে। এবার আপনাদের দেখাবো যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বক্তব্য। তারা বলছেন যে ধস নামার অন্তত 10 থেকে 12 ঘন্টা আগেই তারা ভূমিধসের পূর্বাভাস দিয়েছিলেন। শুধু পূর্বাভাস দেয়াই নয়, কোন কোন মহকুমা এলাকায় ধস নামতে পারে তা নির্দিষ্ট করে তাদের তরফে বলে দেয়া হয়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর জেনারেল শৈবাল ঘোষ তিনি কি বলছেন এখন দেখব। 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং সোয়া দুটোর সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা আমরা আগে দিয়েছি। আমরা এটা এই মহকুমা অবধি দিচ্ছি। আমরা আরও চেষ্টা করেছি যে আরেকটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য, যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস ইন দার্জিলিং, পুলবাজার, জোরবাংলো, সুকিয়াপোখরি, কার্সিয়াং, মিরিক অ্যান্ড রংডিন, আংলিয়ট and multiple landslides may occur in the above blocks. এইসব জায়গাতেই তো হয়েছে। এইসব জায়গাতেই হয়েছে। দেখুন, আমার এইটা মানতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে ঘটনা ঘটে যাওয়ার পর, বিপর্যয় হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় এই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন তারা শিবির করেছেন, সেই শিবিরে একটানা সাহায্য পৌঁছচ্ছে, সব ঠিক। কিন্তু একেবারে স্পষ্ট এই বক্তব্যগুলো থেকে যে স্পেসিফিক পূর্বাভাস সত্ত্বেও প্রশাসনিক পর্যায়ে বিপর্যয় আসার আগে চূড়ান্ত সতর্কতা কেন নেওয়া হলো না, এই প্রশ্ন কিন্তু উঠবে। আমার পরের প্রতিবেদনে এই প্রশ্নই তোলা হয়েছে, দেখুন। প্রকৃতি রুষ্ট হলে তিস্তা, তোর্ষা, বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী। মানুষ তো কোন ছাড়, লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ। বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে ঘরবাড়ি, তেমনি বদলে গিয়েছে চেনা রাস্তার ছবিগুলিও। সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন? প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা 48 ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা। আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই, 7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিনে আপনি পিছনে চলে আসুন। 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের হাত থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল। আপনারা যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল। 4 অক্টোবর আপনি দেখবেন, 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং সোয়া দুটোর সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা, তো 12 ঘন্টা তো হবেই। তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন? কেন আটকানো গেল না এত প্রাণহানি? সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা। রাজ্য সরকার, আমি তো বলবো অবশ্যই ব্যর্থ। কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ। সরকারের মূল, তিনি তো গোটা সরকারকে নাচগানে নামিয়ে দিয়েছেন। একেবারে মহালয়ার আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফ্যালার্ট ছাড়ো, আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই, দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো। তার প্রায়োরিটি 1 ছিল নাচতে হবে, টালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে হবে। কিছু জনকে জোর করে এনেছে, আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে এসেছে। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন, শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে। ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না। এটা একটা প্রবলেম হয়, এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। কার দোষ কার ভুল, এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না। শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে। ঐশী মুখোপাধ্যায়, আবির দত্ত, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আবার বলছি যে ঘটনা ঘটে যাওয়ার পর, বিপর্যয় ঘটার পর সরকার যথেষ্ট তৎপর, কিন্তু আগে থেকে সেই তৎপরতা এবং এই প্রায় 30 জন মানুষের মৃত্যু কি আটকাতে পারতো না? চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক তৎপরতা কি ছিল? অর্ণব কি বলে? সুমনদা, আমি আস্তে আস্তে এসডিআরএফ এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা দেখছিলাম। এইবারে যে মানে এই যে বিপর্যয় এসেছে বা এই যে প্রাকৃতিক যে একটা বিরাট বড় একটা দুর্যোগ এসেছে, এর প্রস্তুতির নেওয়া হয়েছে, মানে এটাকে আটকানোর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। আপনি দেখুন, এখনো আছে, ওখানে লেখা আছে যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, এই মিটিং করা হয়েছে, এইগুলো করা হয়েছে, এগুলো হয়েছে। যত বড় একটা ক্যালামিটি হয়েছে, যত বড় বিপর্যয় হয়েছে, এই বিপর্যয় আটকানোর মানে তুমি আমায় বলো, এই যে ঘুমন্ত পরিবারটা, বাবা মা এ বাচ্চা মেয়েটা ভেসে গেল, আমি বলছি ইভাকুয়েট করা উচিত ছিল তো। আমি বলছি এটাকে আটকানোর জন্য যা যা দরকার সেটা এককভাবে রাজ্যের পক্ষে কতটুকু করা সম্ভব সেটা কিন্তু একটু ভাবা দরকার। আমরা কম বয়স থেকে জেনে এসেছি যে উত্তরবঙ্গের যে অর্থনীতি 3টে টির উপর নির্ভর করে, টি, টিম্বার আর ট্যুরিজম। এর মধ্যে আপনি লক্ষ্য করুন যে এই যে 3টে জিনিসের উপর নির্ভর করে, 22 জন এমএলএ হচ্ছে ওখানে বিজেপির, 6 জন এমপি হচ্ছে ওখানে বিজেপির। 21 সালে ইলেকশনের আগে অমিত শাহ এসে ওখানে প্রস্তাব দিয়েছিলেন এবং ওখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্পেশাল প্যাকেজ হচ্ছে চা বাগানের জন্য ঘোষণা করা হবে, এবং ঘোষণা করেছিলেন। সেইটার প্রকল্প কিন্তু আসেনি, সেই টাকাও আসেনি। এমনকি এই বছর 11 জুলাই সাংবাদিক সম্মেলন করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে 2330 কোটি টাকা কেন্দ্রের থেকে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটার জন্য এখনো পর্যন্ত বকেয়া, সেটা বকেয়া বুঝলাম আমি, তুমি ঠিকই বলছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি তাদের ইভ্যাকুয়েট করা যেত, এবং এত, তুমি আমার সঙ্গে একমত হবে, এত স্পষ্ট পূর্বাভাস ভূমিধস নিয়ে স্পেসিফিক ফোরকাস্ট, এ তো মানে আমি বলছি যে অত্যন্ত একটা বিরল, বিজ্ঞান উন্নত হয়েছে বলেই এরকম সম্ভব হয়েছে, তারপরেও এই মৃত্যু মিছিল এড়ানো গেল না। এড়ানো গেল না মানে রাজ্যের তরফ থেকে আপনি যেটা বলছেন যে আগে থেকে সতর্ক করে মানুষদের সরিয়ে দেওয়া, সেটা হয়তো করা যেত। কিন্তু আমি বলছি সুমনদা, যে ধরনের প্রাকৃতিক এবং যে ধরনের মানে এনভায়রনমেন্টাল মানে ডিজাস্টার বা ড্যামেজ যা হয়েছে, ওই পুরো উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে আপনি উত্তরাখণ্ড বলুন, হিমাচল প্রদেশ বলুন, এমনকি যেখানে সোনাম ওয়াংচুক আজকে হাঙ্গার স্ট্রাইক করলেন, সেই লাদাখে পর্যন্ত যেভাবে প্রকৃতি পরিবর্তন করা হচ্ছে ডেভেলপমেন্টের নামে, সেইটাকে আটকানো কোনো রাজ্যের পক্ষে, বা আমি বলছি যে বিরাট বড় কোনো পরিকল্পনা যদি না নেওয়া হয়, তাহলে এটাকে আটকানো কিন্তু সম্ভব নয়। ওই যে মহিলা গোটা পরিবারটা ভেসে গেছে, প্রাণহানিটা তো আটকানো যায়। সুমন, তারপর আমি শুধু আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত আপনি প্রতিবেদন দেখালেন যে বাকযুদ্ধ হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন, মুখ্যমন্ত্রী রিটুইট করেছেন, সেখানে পাল্টা বলেছেন যে এই অবস্থায় আপনি এরকম কথা বলছেন। আচ্ছা, এই যে আক্রমণ করা হয়েছে কিন্তু সকলে নিন্দা করছে, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে অত্যন্ত খারাপ ঘটনা হয়েছে, এটা একেবারেই হওয়া উচিত ছিল না। কিন্তু এইটার সঙ্গে সঙ্গে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন কি? করেননি। জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন? করেননি। আমাদের এখানে উনি করেন না। যদি গুজরাটে হয়তো উনি করেছেন, গুজরাটে যখন বিরাট বড় বন্যা হয়েছে এই কয়েক বছর আগে, উনি কিন্তু স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন, বিহারেও করেছেন, উনি কিন্তু আমাদের এখানে করেননি। আমাদের এখানে আমি যেটা বলতে এসেছিলাম যে চা বাগান, সেই সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হবে, এটা অমিত শাহ বলে গিয়েছিলেন। সিকিমের জন্য দেওয়া হয়েছে টাকা, পশ্চিমবঙ্গের জন্য টাকা দেওয়া হয়নি। এই যে আমি বলছি যে এটা যদি কেন্দ্র রাজ্য একত্রে এটাকে আটকানোর জন্য লম্বা পরিকল্পনা না নিয়ে কাজটা করা হয়, তাহলে প্রতি বছর আমরা দেখতে পাবো এই ধরনের ঘটনা বারবার করে ঘটবে। আদর্শ আশা কেন্দ্র রাজ্য একত্রে, এই হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, যা প্রতিদিন রাজ্যবাসী যা সাক্ষী হয়। কথা বললেন, আমি ওনার কথা শুনে এক্ষুনি দেখছিলাম, উনি ওয়েবসাইট দেখে এসে বললেন এপ্রিল মাসে খবরটা পড়ছিল। আমি এই এসডিআরএফ এর ওয়েবসাইটটা খুললাম, ওদের লাস্ট নোটিফিকেশন, লাস্ট কোনো পোস্ট হয়েছে 18/11/2024-এ। অর্ণবদা মনে হয় ভুল করে এসডিআরএফ দেখার জায়গায় কোনো জ্যোতিষীর কোনো ওয়েবসাইট দেখে কথাগুলো বলছেন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আচ্ছা, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স এর মন্ত্রীটা মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, স্টেট লেভেল ডিজাস্টার ঘোষণা কেন করা হয়নি? স্টেট লেভেল ডিজাস্টার যদি ঘোষণা করা হয়, যা ক্ষয়ক্ষতি হয় 75% কেন্দ্র দেয়। এসডিআরএফ যে ফান্ডটা হয়, এসডিআরএফ ফান্ডের 75% টাকা কেন্দ্র দেয়, তাহলে সে কেন্দ্রীয় টাকা দিচ্ছে। স্টেট লেভেল ডিজাস্টার ঘোষণা করার জন্য 3 দিন আগে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা চিঠি করেছেন। মুখ্যমন্ত্রী কেন করছেন না? উত্তরবঙ্গ বলে, উত্তরবঙ্গে খালি পাহাড় আছে, মানুষ আপনি ভুল করে জ্যোতিষী কথা বলে এসেছেন। আবার বলছি যে এই 4 মাসের প্রস্তুতির যদি এই উদাহরণ গত 4 দিন ধরে যা হয়েছে দেখি, এর চেয়ে দুর্ভাগ্যজনক প্রস্তুতি আর কিছু হতে পারে না। ফলে এক যে জিএসআই এদের একটা ম্যাপিং রয়েছে অলরেডি, যে কোন কোন জায়গাগুলো ল্যান্ডস্লাইড প্রোন।
দুই, এতখানি বৃষ্টি আসবে এটা আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফলে এটা বুঝতে অসুবিধা হয় না যে খুব দ্রুত হচ্ছে যে নদীতে হচ্ছে যে বান আসবে এবং এই নদীর পাশের জায়গাগুলো সবচেয়ে বেশি ভানারেবল। ফলে এখানে প্রথম কাজ ছিল যে কোনো প্রশাসনের, কোনো রকেট সায়েন্স দরকার না, নিচু জায়গা বলতে নদীর ধারের জায়গা, সেখানে যে বসতি, দোকান, বাজার, হাট, বাড়ি, এখান থেকে যদি লোকগুলোকে সরিয়ে নিতে পারতেন তাহলে প্রথমেই হচ্ছে যে 30 জন মানুষের প্রাণহানি আমরা অ্যাভয়েড করতে পারতাম। আর লাস্ট যেটা হচ্ছে শিক্ষার কথা বলছেন, আমি হচ্ছে একটা শিক্ষা যদি নিতে পারেন যে এই যে নদীবক্ষ দখল করা, আমরা তো এখানে হচ্ছে বেআইনি জমি দখল বলি, জলাভূমি দখল, ওখানে নদীর বুক দখল হচ্ছে, ওখানে জঙ্গল দখল হয়ে যাচ্ছে, এবং এটা যদি প্রশাসন রাজনীতি উত্তরবঙ্গে যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা বড় অংশ, আমি খুব নরম করে বললেও তারা টিম্বার মাফিয়া। একদম তাই। আমি বলছি এই দল, আমি শাসক বিরোধী সবাইকে বলছি, দল বদলগুলো লক্ষ্য করবে, যে এই প্রশাসন ব্যবস্থা নেয় অন্য দলে চলে যায়, দিনের পর দিন এই ঘটনা হয়েছে। এবং আমি বলছি যে এই যে স্যান্ড মাফিয়া যারা আছে তারা হচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছেন, এবং এই যে নদী খাত পাল্টাচ্ছে তার জন্য এত মানুষ মরছে, জায়গা জায়গা থেকে আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, প্রশাসনের ভূমিকা নেই। এবং আপনি লাস্ট যেটা বললেন যে দলবদল, এটা কেমন ফ্যাক্টর, এটা আজ সন্ধ্যা ফ্যাক্টর। আমি একটু আগে বললাম না যে মাদারিহাটে গত ডিসেম্বর মাসের উপনির্বাচনে বিজেপির প্রার্থী যিনি ছিলেন তিনি হচ্ছেন আজকে সন্ধ্যাবেলায় দলবদল করে তৃণমূলে গেছেন। আবার দেখুন সেই বাণিজ্যের কোনো ইকুয়েশন লুকিয়ে আছে কিনা। আমি এইখান থেকে একেবারে সরাসরি যে বিপর্যয়টা হয়ে যাওয়ার পর এই যে ভিভিআইপি মুভমেন্ট, এই যে লাল বাতি নীল বাতির গাড়িতে ছেয়ে যাওয়া প্রত্যেকটা ঘটনায়, এটা আদতে সত্যি সত্যি রিলিফ যে কাজ, যে ত্রাণ কার্য, সেটাকে কতটা ব্যাহত করে, এই প্রশ্ন আজ নয় বারবার আমরা তুলেছি। আমি দ্রুত প্রতিবেদনটা নেব, তারপর আমার পরের বক্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, রবিবার থেকে উত্তরবঙ্গকে তছনছ করে দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। এরপরই একে একে সদল বলে ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদরা। আর এর জেরেই সামনে এসেছে সেই পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা হলো কোথাও বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে কেন ছুটে যান রাজনৈতিক ভিভিআইপিরা? তাদের সামলাতে গিয়ে কি প্রশাসনের উদ্ধার কাজ ব্যাহত হয় না? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী কিংবা কেন্দ্রের মন্ত্রীরা তো আর নিজের হাতে উদ্ধার কাজ করেন না, করে পুলিশ, সেনা কিংবা বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। তাহলে ভিভিআইপিরা দল বেঁধে ঘটনাস্থলে গিয়ে কি সুবিধের বদলে অসুবিধাই তৈরি করেন না? এতে তাদের রাজনৈতিক সুবিধে হলেও দুর্গতদের ভোগান্তি কি আরো বাড়ে না? সকলেরই তো যাওয়া দরকার নেই। এখন হয়তো সামনে ভোট বলে একটা ট্যুরিজম হচ্ছে, মানে ভিআইপি ট্যুরিজম, তো সেটা না হওয়াই ভালো। এই কারণে যে অতিরিক্ত ভিআইপি গিয়ে হাজির হলে যা হয়, প্রশাসনটা ওই সমস্ত ভিআইপিকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ে, তখন আর ওই দুর্গত মানুষদের দিকে তাকানোর কেউ থাকে না। এটা হওয়া উচিত নয়। প্রাক্তন আমলা হিসাবে বিভিন্ন সময়ে ত্রাণ বিলির কাজে যুক্ত থেকেছেন জহর সরকার, একই মত তারও। প্রাইম মিনিস্টার গেলে একটি ব্লু বুক আছে, ব্লু বুক, সে আমাদের ব্লু বুক ফলো করতে হতো। ব্লু বুকে যদি কিছু 19-20 হয়ে যায় তবে কিন্তু জেলা শাসকের গলা যাবে। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আর একটা বুক, এত মোটা, সব কি করতে হবে না করতে হবে, বিরোধী দলের নেতাদের কিভাবে সৌজন্য দেখাতে হবে ইত্যাদি। আচ্ছা, এই নিয়েই যদি ব্যস্ত থাকে তবে ত্রাণটা করবে কখন? এটা একেবারেই ঠিক, মানে সরকার পক্ষেরও এবং যারা বিরোধী পক্ষ দুজনই ভুল করছে। যেরকম ইলেকশনের একটা কোড অফ কন্ডাক্ট আছে, এই রিলিফের ক্ষেত্রেও একটা কোড অফ কন্ডাক্ট। পর্যটন প্রেমীদের স্বর্গ উত্তরবঙ্গ এখন তছনছ। সেই সুযোগে কি শুরু হয়েছে রাজনৈতিক পর্যটন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, আবার ফ্ল্যাশব্যাকে যাব। উস্তিতে যখন পরপর ডাকাতি হচ্ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ভ্যান রিক্সা করে স্পটে ছুটে গেছিলেন। জেলা শাসক সম্ভবত তখন ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেদিনও স্রোতের বিরুদ্ধে গিয়ে আমরা খুব স্পষ্ট করে বলেছিলাম যে ডাকাত ধরতে, পুলিশকে সক্রিয় করতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে যেতে হবে কেন, যদিও সেটা ছিল ভ্যান রিক্সা, কনভয় নয়। আজও বলছি, বিপর্যয়ের পর গুচ্ছ গুচ্ছ ভিভিআইপিদের ঘটনাস্থলে ছুটে যেতে হবে কেন? এটা ডিজাস্টার ট্যুরিজম বলে ইংরেজিতে একটা কথা আছে, এটা কি ডিজাস্টার ট্যুরিজম নাকি? তাদের যাওয়া নিয়ে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। আপত্তি এইখানে যে এই ভিভিআইপিদের নিরাপত্তার ব্যবস্থা করতে ওই সংকটের মধ্যে গোটা পুলিশ প্রশাসনকে ঝাঁপিয়ে পড়তে হয়। আমার পরের বক্তা সলিল ভট্টাচার্য। সলিলদা, আপনি তো বহুবার এই পরিস্থিতি ফেস করেছেন। এই যে প্রোটোকলের গুঁতো, এই জহরদা খানিকক্ষণ আগে বলছিলেন ব্লু বুক ফলো করতে হয়, তো এই গুঁতোতে উদ্ধার কাজ বা ত্রাণ কাজ সত্যি কতটা ব্যাহত হয় বলুন তো?
সুমন দেখো, আমি তোমার সঙ্গে একমত। তুমি উস্থির যে ঘটনা ঘটেছিল, একটা 396 হয়েছিল ডাকাতি মার্ডার। দেখো, তোমার এই যে নেতারা যাচ্ছে কনভয় নিয়ে যাচ্ছে, সে শুভেন্দু অধিকারী বলো, শুভঙ্কর সরকারই বলো, মমতা ব্যানার্জি, তারা গিয়ে কাজের কাজ কিছু করছে না। এ কাজ তো করবে ব্যুরোক্রেটসরা, ব্যুরোক্রেসি করবে। হ্যাঁ, তারা যা যা করবে এখান থেকে ইনস্ট্রাকশন। হ্যাঁ, বুঝতে পারলাম সিএম এর প্রেজেন্সটা, ইট হ্যাজ গট এ ওয়েট, কিন্তু সেটা এখন নয়। যখন করার কথা ছিল, জিএসআই বলল, আবহাওয়া দপ্তর বলল, 48 ঘন্টা 50 ঘন্টা আগে বলল, তখন ওখানে যে দুর্নীতি, কাঠ চুরি, বালি মাফিয়া, বোল্ডার চুরি, নদীর রিভার্স ক্যানট গো রিভার্স, এই রিভার্সগুলো কিন্তু রিভারগুলো রিভার্স যায়, কারণ বালি নদীর চরিত্রটাই পাল্টে দিয়েছে। কেউ দেখে না। মনে আছে তোমার বিমল গুরুং এনকাউন্টারে সে অমিতাভ মালিক মারা গেল, গুলি করে মারলো, আর সেই বিমল গুরুংকে এসকর্ট দিয়ে নিয়ে এসে এখানে আবার মিটিং করলো, 100টা কেস ছিল। স্যারের সঙ্গে কথা বলছিলাম আমি। আমার না মাঝে মাঝে মনে হয় সুমন, যে পশ্চিমবঙ্গ সরকার আর আমি তুমি নই, আর শোষিত সরকার আর শোষিত এই জনসাধারণ হচ্ছে শোষিত। খালি আমার ভোটের রাজনীতি, আমার চেয়ারটাকে আটকাতে হবে, আমার ক্ষমতা দখল করতে হবে, মিথ্যার বেসাতি খালি। আজকে তুমি দেখো, তুমি অ্যাবসলিউটলি রাইট, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। শঙ্কর ঘোষ কিন্তু আমি নিজের চোখে দেখেছি, বারবার তোমরা দেখিয়েছো, ওকে পেছন থেকে ধাক্কা মারলো, ইট দিয়ে মারলো, কোন রকমে ওই যে সিআইএসএফ, এক্সেলেন্ট পিস অফ ওয়ার্ক। তুমি বলছিলে নজরুল স্যারকে, এক্সেলেন্ট পিস অফ ওয়ার্ক, দে শুড বি হাইলি রিওয়ার্ডেড। কি ওদের কি দেখো, কি পেশেন্স দেখিয়েছে। অ্যাট দ্য সেম টাইম কোনো গ্রিভিয়াস হার্ট হতে দেয়নি কিন্তু এরকম। এবং যে সিচুয়েশন থেকে ওরা বাঁচিয়ে নিয়ে এসছে, ওদের প্রাণ থেকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এসছে, হ্যাটস অফ টু সেন্ট্রাল ফোর্স। পুলিশ কি করছিল, হোয়াট ইন্টেলিজেন্স ওয়াজ ডুইং, কিচ্ছু করছিল না, সব জানে। এবং যারা করেছিল তার মধ্যে ইনপুট আছে তোমার কাছে, দেখবে তার মধ্যে পুরো প্রতিনিধিরাও ছিল 2-1 জন। আজকে দেখো, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের খগেন মুর্মু, SC ST হাইয়েস্ট সেকশন অফ লতে কেস হবে। এটা স্পেশাল অ্যাক্ট, নট বিলো দি র্যাঙ্ক অফ এ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উইল ইনভেস্টিগেট দ্যাট কেস। তার নিচে র্যাঙ্কের নিচে কেউ করতে পারে না। আজ পর্যন্ত একটা লোক ধরা পড়লো না। মুখের কথা বলছে, কানের কাজটা, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কানের কাজটা একটু ফুলে গেছে, শুভেন্দু অধিকারী বলছেন সার্জারি করতে হবে। মানে আমার কথা হচ্ছে সেটা না, এটা না, এত কুৎসিত চেহারা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারটা। তুমি যাই বলো, যতই আমরা চেঁচাই, এর কিন্তু কোনো রিমেডি নেই সুমন। তুমি তো, আমি হ্যাটস অফ টু ইউর আর্কাইভ। তুমি হিঙ্গলগঞ্জ বলেছো, মঙ্গলকোট বলেছো, ভাঙর বলেছে। আমার নিজের চোখের সামনে আব্দুল রেজ্জাক মোল্লাকে, and I was the person who put Arabul Islam under arrest in this regime, for which I was called to writers building. You know that? যে your retirement time is ensuing. আপনার কিন্তু আর সময় নেই। এই সময় কি উত্তর বাংলায় যাবেন? মাই গড, আজকে আমি বলতে বাধ্য হলাম। সো আই হ্যাভ দ্যাট গাটস, আমার বলার ইচ্ছে আছে, বলার ক্ষমতা আছে, আমি বলতে পারবো। এই সময় আমি আরাবুল ইসলামকে বলুক, সমিতদা জানে ভালো করে, আমি কি জানি, এই সময় অ্যারেস্ট হয়েছিল এবং সে যেটা করেছিল, সিরিজ অফ ভেহিকল ওয়ার পুট আন্ডার বার্ন, মানে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রেজ্জাক মোল্লাকে রাস্তায় ধরে পেটানো হয়েছিল, একদম ব্লিডিং ইনজুরি হয়েছিল। তখন ওই একই কথা বলা হয়েছিল যে মানুষের ক্ষোভ, বিক্ষোভ। সমিতদা, না, এটা সলিলবাবুর জাগ্রত বিবেককে আমি অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই।
তবে যেদিন সলিলবাবুকে যে বা যারা বলেছিল উত্তরবঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে, তখন যদি সলিলবাবু এই কথাগুলো প্রকাশ্যে বলতেন আমার মনে হয় ভালো হতো। তার কারণ হচ্ছে আরো বিবেকটা, তার কারণ হচ্ছে শুনুন রুদ্ধদ্বারে কে আপনাকে কি বললো তার সত্য কি আমার জানা নেই, আমি কি করে উত্তর দেবো? তার কারণ সুমন বাবু আপনি আমার দিকে হাত দেখাচ্ছেন না, আমি কি বলেছি নাকি আমি সেখানে উপস্থিত ছিলাম? আপনার দল প্রশাসন যারা চালাচ্ছেন তারা বলছেন দল সরকার চালাচ্ছে দাদা। বদলিটা বলুন না। আপনি কি খুশি হয়ে আপনিও ছিলেন না, আমিও না, কিন্তু যিনি বলেছেন তিনি আমাকে স্নেহ করে বলেছেন, তিনি আমাকে স্নেহ করতেন তাই বলেছেন। আবার বলছি আমি বলছি বিদ্যাসাগর মশাই কবে বলে গেছেন স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ কতটা বিষম বস্তু সেটা বোধহয় আজকে পরিষ্কার হয়ে গেল। বেশ আমি ইতিহাস থেকে আবার বর্তমানে ফিরবো, তার কারণ এটা মারাত্মক ঘটনা, মারাত্মক প্রবণতা, একেবারে পরিষ্কার। দেখুন একটা বিপর্যয় হয়েছে, দুজনকেই আমি থামালাম, একটা বিপর্যয় হয়েছে, এই জিনিস মানতে হবে। একটা বিপর্যয়ের পর একটার পর একটা বেসরকারি সংস্থা সেই ফায়দাটা ক্রমশ তুলবে। এটা দিনের পর দিন প্রত্যেকটা বিপর্যয়ে, প্রত্যেকটা দুর্ঘটনায় আমাদের দেখে যেতে হবে। বাগডোগরা থেকে কলকাতায় আসার বিমানের এক পিঠের ভাড়া কত হতে পারে? আমি বলছি সেইটা যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে যে জায়গায় চলে যায়, সাধারণ মানুষ যখন কোনোভাবে তাদের প্রাণ বাঁচিয়ে একেবারে ফিরতে চাইছেন তাদের বাড়িতে, অথবা সেই জায়গা থেকে বেরোতে চাইছেন, একেবারে নত্যসত্ত্ব জ্ঞানহীনভাবে উড়ান সংস্থাগুলো 5 থেকে 6 গুণ ভাড়া বাড়িয়ে দেয়। আমি বলছি এটা এই বিপর্যয় হলো শুধু তাই নয়, আপনাদের মনে থাকবে 2024-এর 27শে মে কলকাতা থেকে বাগডোগরার টিকিট হয়েছিল 44,000-এর মতো। আমার মনে আছে এই জন্য আরও খুব স্পেসিফিক্যালি যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে দিল্লি থেকে কলকাতা ফিরবো। আমি বলছি প্রত্যেকটা, তখন রেমাল বলে একটি ঘূর্ণিঝড়, কার্যত ঘূর্ণিঝড় নয়, কলকাতা এয়ারপোর্টে একটু জোরে বাতাস চলাচল হয়েছিল, তাতে ফ্লাইট বন্ধ হয়ে গেছিল। কিন্তু যে ফ্লাইটগুলো পরের দিনও রাতারাতি দিল্লি থেকে কলকাতার ভাড়া প্রায় 50,000 হয়ে গেল এক পিঠের। আমি বলছি ঠিক এক জিনিস এই বিপর্যয়ে আমাদের এই রাজ্য আবার সাক্ষী হলো, এবং এইখানে অবশ্যই তরুণজ্যোতি মানে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট ভূমিকা আছে যে এই বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগের খারাপ সময়ের ফায়দা যাতে না তুলতে পারে, মুনাফা না তুলতে পারে, একেবারে পরিষ্কার সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং দ্রুত করতে হবে। যখন একেবারে আবার পরিস্থিতি প্রায় স্বাভাবিক, তখন স্বাভাবিকভাবে ভাড়া নেবে এলে কারুর কিছু যায় আসে না, কিন্তু প্রত্যেকবার মানুষের বিপর্যয় থেকে কেন এইভাবে ফায়দা তোলা? একটা বেসরকারি সংস্থা, একাধিক বেসরকারি সংস্থা দিনের পর দিন কেন মানুষের এই দুর্ভাবনার, এই দুর্যোগের থেকে একেবারে বাণিজ্যিক ফায়দা তুলবে? আবার এই প্রশ্ন আমাদের করতে হলো। পরের প্রতিবেদন। দক্ষিণে যখন উৎসবের আবহ, উত্তরে তখন ভয়াবহ বিপর্যয়। পর্যটন যার রুটি রুজি দিনযাপন, উৎসবের মরশুমে বিশাল ধাক্কা খেয়েছে সেই পাহাড়। সেই ধাক্কায় সাধারণ মানুষের সর্বনাশ, উড়ান সংস্থাগুলির পৌষ মাস। কারণ বেশিরভাগ রাস্তা বন্ধ থাকায় পাহাড়ে আটকে পড়া পর্যটকদের দ্রুত ঘরে ফিরতে ভরসা আকাশপথ। অভিযোগ বিপর্যয়ের পরেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে কলকাতা ফেরার বিমান ভাড়া। সাধারণত বাগডোগরা থেকে কলকাতায় আসার বিমান ভাড়া 2,500 থেকে 3,000-এর মধ্যে, কিন্তু এখন কোনো বিমান সংস্থা বাগডোগরা থেকে কলকাতায় ফিরতে প্রায় 11,500 টাকা নিচ্ছে, তো কেউ আবার ভাড়া 1 লাফে 20,000 টাকা করে দিয়েছে। দুর্যোগের জেরে উত্তরবঙ্গে যে বাঙালি পর্যটকরা আটকে রয়েছেন তাদের এখন ঘরে ফিরতে কালঘাম ছুটে যাচ্ছে, কারণ ট্রেনের টিকিট অমিল এবং অভিযোগ উঠছে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আর আকাশপথে অর্থাৎ বিমানে করে কলকাতায় ফিরতে গেলে তার খরচও আকাশ ছোঁয়া। আমরা ওখান থেকে যে গাড়িতে এসেছি সেই গাড়ি আমাদের ডবল চার্জ করেছে, মানে আমাদের দিতে হয়েছে এক্সট্রা, মানে যেটা ধরুন 2.5-3 নেই, আমরা সেটা 5.5 এসেছি। ফ্লাইটের ফেয়ার তো অফকোর্স প্রায় ডাবল, অনেক বেড়ে গেছে খরচ। এক একটা ফ্লাইট প্রায় 10,000 টাকা করে লাগলো, কিন্তু কি করব, 2 দিন ওয়েট করলাম, কিন্তু হ্যাঁ ডবল প্রায়। ট্রেনের টিকিট নেই,
গাড়ি বা বাসের ভাড়া দুগুণ তিনগুণ। যাত্রীদের অভিযোগ বাধ্য হয়ে উড়ানের টিকিট কাটতে হয়েছে মোটা টাকা দিয়ে। শ্যামলী পরিবহন অন্যান্য বাসগুলোতেও এত ভাড়া বেড়ে গিয়েছে, তখন ওইভাবে সিট অ্যাভেলেবেলই ছিল না। ভাড়া বেড়ে গেছে বলতে কত চাইছিল? আমি তো এরকমও দেখেছি বাসে 7,500। তারপর আর মানে কিছু তো করার নেই, আমাদের স্টে করতে হলো শিলিগুড়িতে একদিন। আমার 40,000 টাকা এক্সট্রা খরচা হয়ে গেল যাতায়াত করতে। এটা আমার মানে ওটা আমি তৎকালে টিকিট করেছিলাম, তৎকালে টিকিটের পয়সাও আমার গেল। ঝোপ বুঝে কোপ মারার এই ইতিহাস বহু পুরনো। বিপর্যয় ঘটলেই মহার্ঘ হয়ে ওঠে উড়ানের টিকিট। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেও ঘটে একই ঘটনা। হাজার হাজার মানুষ যখন আতঙ্কিত, পরিবার পরিজন উদ্বিগ্ন, তখন বিমান সংস্থাগুলি ব্যস্ত ছিল অতিরিক্ত মুনাফা লুটতে। 24 এবং 25 এপ্রিল শ্রীনগর থেকে কলকাতায় ফেরার উড়ানের টিকিটের সর্বোচ্চ দাম ওঠে প্রায় 82,000 টাকা। ঘূর্ণিঝড় রেমালের সময় কলকাতা থেকে বাগডোগরা বিমানের টিকিটের দাম দাঁড়ায় 36,000 থেকে 44,000 টাকা। কলকাতা থেকে গুয়াহাটি বিমানের টিকিট কাটতে হয় 22,000 থেকে 38,000 টাকায়। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কি এয়ারলাইন্স গুলো এইভাবেই বিজনেস করবে? আমরা কি করে সাহায্য করব? এতটা একটা ফ্যামিলিতে যদি 2-3 জন থাকে, তা সে কি এত টাকা ভাড়া দিয়ে যাবে? এ তো মধ্যবিত্তর কাছে দুঃসাধ্য হয়ে যাচ্ছে। 2030 our Indian aviation is going to be the third largest aviation in the world. সেখানে কি এমন কোন সিস্টেম করা যায় না যে এমন যদি বিপর্যয় নেমে আসে তাহলে সরকার সরাসরি হস্তক্ষেপ করে কিছু এক্সট্রা ফ্লাইট, ফেরি ফ্লাইট সেখানে দিয়ে এই সাপ্লাইটাকে বাড়িয়ে ডিমান্ড যখন আছে সাপ্লাইটা বাড়িয়ে প্রাইসটাকে একটা জায়গায় আনতে, এবং সরকারটা পারে। আর এখানেই প্রশ্ন, বারবার যখন দুর্যোগ, দুর্ঘটনায় কিংবা উৎসবের সময় টিকিটের দাম এরকম আকাশছোঁয়া করে দেয় বিমান সংস্থাগুলি, তখন কেন্দ্রীয় সরকার কি করে? অসামরিক বিমান পরিবহন মঞ্চ কেন স্থায়ী কোনো পদক্ষেপ করে না? কেন চোর পালালে বুদ্ধি বাড়ার মতো প্রতিবাদ কিছুদিন পরে পরে তাদের ব্যবস্থা নিতে দেখা যায়? ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে একেবারেই। তার কারণ আমি বলছি যে তরুণ সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার একেবারে সংসদে দাঁড়িয়ে মন্ত্রীকে কিছুদিনের মধ্যে বলতে শুনবো যে একেবারে এই বিপর্যয় আমরা বেঁধে দিয়েছি, যখন আসলে বিপর্যয়টা পার হয়ে গেছে, যাদের গাঁটের কড়ি খসার কথা তাদের খসে গেছে, এবং রাজ্যের মন্ত্রীরা দাঁড়িয়ে বলছেন যে সেই বাস নাকি নিখুঁত চলাচলে। যাত্রীরা বললেন যে সেই বাসের কি হাল। দুটো ক্ষেত্রেই উত্তর দিচ্ছি। প্রথমে তো আমি অনুরোধ করবো আমাদের মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ওই 18 সিটার ডর্নিয়ারটা মানুষের উদ্দেশ্যে দিক। 18 সিটার ডর্নিয়ার যেটা উনি ভাড়া করেছিলেন আমাদের টাকায়, তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি তো নয়, আমার তোমার দর্শকদের করের টাকা ওটা নেওয়া, ওটা দিক সাধারণ মানুষের ব্যবহারের জন্য, তারা ফিরবে ওখান থেকে। সেকেন্ড হচ্ছে সুমন দা, তোমাকে সিভিল এভিয়েশন মিনিস্টার আমি আসছি, এয়ারলাইন্স কোম্পানিগুলো এই ব্যবসায়িক চক্কর আজকের নয়, তোমাকে মনে করাই সুমন দা, আজকে ধরো দিল্লিতে তো কোনো প্রবলেম নেই এখন, তোমার আজকে রাতে এই মোমেন্টে তোমাকে দিল্লি যেতে হবে, টিকিট তুমি দেখো মোবাইলে সবাই আছে, তোমার দর্শকদেরও আছে। এই মোমেন্টে আমি দেখছিলাম 10:30 ফ্লাইট আছে যার ভাড়া 22,000 টাকা, 10:15 আছে যার ভাড়া 54,000 টাকা, 10:40 আছে যার ভাড়া 40,000 টাকা। কেন বলতো? ডাইনামিক প্রাইসিং, যখন সিট কমে ভাড়া বাড়েই চলে। এবার বাগডোগরাতে কলকাতা আমাদের করের টাকায় একটা আলাদা মন্ত্রক আছে কেন্দ্রীয় সরকারের। আজ তুমি কালকে সকালে, কালকে 8 তারিখ, কালকে যদি কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইট ফেয়ার দেখো 3,945 থেকে 4,249 টাকা। কিন্তু আটকাবে কে? আমাদের করের টাকা একটা মন্ত্রক করতে দাও। কলকাতা আসার 9 তারিখে যদি আমি বলি 3,343 থেকে 4,111 টাকা বাগডোগরা থেকে কলকাতার ফ্লাইট। আমি দেখো সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা ধরো পাহাড়ে ঘুরতে গেছে, যারা মুখ্যমন্ত্রীর ভাইপোর মতো কিছু হলে দুবাই যেতে পারেন না, তারা তো নর্থ বেঙ্গল থেকে আসার চেষ্টা করবে। এই অবস্থায় প্যানিক সিচুয়েশন একটা হয়েছে, তারা চাইছিল ট্রেনে বাসে করে ফিরবে। আচ্ছা, এনবিএসটিসি পার্থপ্রতিম রায় বললে অনেক বাস চলবে, আমি দেখছিলাম 2টো বাস চলছে এনবিএসটিসির, একটা চলছে দুপুর 2:30, একটা 7:45। অন্য বাসগুলো কেন চলছে না? কারণ বাসগুলো চালানোর পরিচয় নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কেন চলছে না, প্রাইভেট যেগুলো সংস্থাগুলো ওখানকার আছে সেইগুলোকে প্রচুর পরিমাণে ভাড়া দিয়ে তুমি দেখাবে বাস, সমিতদা দেখাবেন প্লেন। সমিতদা, আমি একটা কথাই শুধু মনে করি সাফার করবেন, বিপর্যয় পীড়িত একটা জায়গায় মুভ করতে পারবেন। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি 12ই জুলাইয়ের একটা ঘটনা এই বছর। এই যে সিভিল এভিয়েশন দপ্তরটা বলছেন না, তার মন্ত্রী, আপনার মনে আছে আহমেদাবাদ থেকে লন্ডন এই যে প্লেনটা ক্র্যাশ করলো, ঠিক আছে, মন্ত্রী সেখানে পৌঁছলেন সিভিল এভিয়েশন দপ্তরে, এবং তার রিল চটুল গানের সঙ্গে সেই রিল হোয়াটসঅ্যাপে চালু হয়ে গেল। তাই এই তো হচ্ছে মন্ত্রীর ভূমিকা।
তার কারণ হ্যাঁ, কিন্তু রাজ্য সরকারও বলেছিল ভলভো বাসের ব্যবস্থা করা হবে। ঠিক একদম। আমি বলছি হ্যাঁ, প্রত্যেক কেউই কথা রাখেনি, না রাজ্য সরকার কথা রেখেছে, না মানে কেন্দ্রীয় সরকার কথা রেখেছে। রাজ্য সরকারের প্রধানা মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন সাক্ষাৎকারগুলো দিচ্ছিল এই বিপর্যয়ের সময়, তখন বলছিল আমাদের বাস রেডি আছে, কোনো যাত্রীদের অসুবিধা হবে না। আর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যিনি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তিনি তো কার্যত বলা যায় যে বাসে উঠলেই রেডি, সবাই যেন রেডি, বাস সব রেডি, আপনারা উঠুন। আমার প্রশ্নটা হচ্ছে লিপ সার্ভিস কিন্তু এরা দেয়, এরা মানুষকে বিভ্রান্ত করে, এরা মানুষকে সেবা দেয় না। আবার একইভাবে কেন্দ্রীয় সরকারের অসামরিক দপ্তরের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আমার মনে আছে উনি বিবৃতি দিয়েছিলেন যে আমরা রেগুলেটরি সংস্থার মাধ্যমে যাতে ভাড়া মানে এত হাই না করে এবং মানুষের ধরাছোঁয়ার বাইরে না যায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে ক্রাইসিস সিচুয়েশনে এটা কিন্তু একাধিকবার উঠেছে পার্লামেন্টে, এবং আমি বলছি যে লিপ সার্ভিস সেখানেও পার্লামেন্টের মতন জায়গায় কোনো প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। আর একাধিক চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুরিস্টদের আমরা রক্ষা করব, কোনো চিন্তার কারণ নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান বললেন বাস সব রেডি, লোক আসলেই হলো। মানে আমি বলছি এগুলো লিপ সার্ভিস। রাজনীতিবিদদের কেউ বিশ্বাস করে নাকি? রাজনীতিবিদদের বিশ্বাস করা যায় নাকি? এরা তো ভোটের রাজনীতির জন্য যেটুকু বলতে হয় সেটা বলে। এনবিএসটিসি রাজ্য সরকারের নির্দেশে গত 3 দিন ধরে আমরা 31টি অতিরিক্ত বাস শিলিগুড়ি কলকাতা রুটে চালিয়েছি, শুধুমাত্র এই বন্যায় বিধ্বস্ত পর্যটকদেরকে কলকাতায় পাঠানোর জন্যে। এবং আমরা সারা রাত ধরে গত পরশুদিন গাড়ি চালিয়েছি, আমাদের আধিকারিকরা বসেছিলেন শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে, গোটা বিষয়টি মনিটরিং করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বনাথ বাবু না জেনে এই ধরনের মন্তব্য করবেন না। আমরা অতিরিক্ত বাস পরিষেবা গত 3 দিন ধরে চালিয়েছি এই ক্রাইসিসকে ম্যানেজ করবার জন্যে, আর আপনারা শুধুমাত্র বিষোদ্গার করবার জন্যে, রাজ্য সরকারকে বদনাম করবার জন্যে, এনবিএসটিসিকে বদনাম করার জন্য এই ধরনের মিথ্যাচার করছেন। আপনাদেরকে ধিক্কার জানাই। আমি এটা ঠিক, আমি আপনাকে শুধু দুটো অ্যাড করে দিচ্ছি যে দেখবেন মহামারীর সময় অতিমারিত হচ্ছে যে ওষুধ, সেই সময়টা ওই বিপর্যয় মোকাবিলার দাম একদম এন্ডলেস চলে যায়, কোনো নিয়ন্ত্রণ থাকে না সরকারের। আপনি এই যে এত বড় উত্তরবঙ্গের বিপর্যয় হচ্ছে, যে সেখানে দাঁড়িয়ে অন্তত অসামরিক বিমান মন্ত্রক তাদের একটা নিয়ন্ত্রণের কথা আপনিও বললেন বারবার, থাকে না। ফলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এই বেসরকারি সংস্থাগুলো প্রায় একটা সিন্ডিকেটের মতো একটা আচরণ তৈরি করে, যে যেখানে দাঁড়িয়ে যে প্রাইসের লিমিট হচ্ছে আপনি দেখবেন কি অত্যাশ্চর্য। কলকাতা শহরেও আমি বলছি রাজ্য সরকারও এই আলোচনায় আসা উচিত যে যদি কলকাতায় যেদিন প্রবল বৃষ্টি হয় সেদিন ওলা উবের ইনড্রাইভের দাম আপনি দেখবেন যে কি হয়, সেটাও হচ্ছে ব্ল্যাকমেইল। আমি আবার বলছি সেটা এক ধরনের সিন্ডিকেট। ফলে এই জিনিসটা কোথাও বন্ধ হওয়া দরকার, অর্থাৎ গভর্নমেন্ট আছে ইন্টারভেনশনের জন্য ফর দ্য পিপলস ইন্টারেস্ট। যদি ওই টাকা থেকে, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই আলোচনা যখন করছি, হিমাচল প্রদেশের বিলাসপুরে ধস নেবে 10 জন মানুষের, আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছে। আবার বলছি, আমি বলছি প্রকৃতির প্রতিশোধ বলবেন, মানুষের পাপ বলবেন, নাকি এই লোভের কারণে যেভাবে প্রকৃতিকে কার্যত মানুষ ধ্বংসের মুখোমুখি দাঁড় করে গিয়েছে। হিমাচল প্রদেশের বিলাসপুরে ধস নেবে 10 জন মানুষের মৃত্যু হয়েছে। সমীরদা প্রশ্ন তুলছেন পূর্বাভাস ছিল কিনা, অবশ্যই সে বিষয়ে আমরা আলোকপাত করব, কিন্তু তার আগে এই উত্তরবঙ্গের বিপর্যয়ে সাধারণ মানুষটি কি অবস্থার মধ্যে আজকে দিন কাটাচ্ছেন দেখাবো। একই তো ভাই থা, আব নাই আয়েগা না। একের পর এক মৃত্যু, হাহাকার। উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়, কেউ ঘর হারিয়েছেন, কেউ হারিয়েছেন স্বজন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিকে। নিজ গ্রামের এই বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে এক নাবালক ও এক নাবালিকার। একজনের বয়স 9, আরেকজন 11। দুই খেলার সাথী রুহি ও আহান আর নেই, অনাদরে পড়ে রয়েছে তাদের খেলনা। आके भाई ही नहीं था, वही देखा, सीधा भाई देखने चला गया। मैं तो हॉस्पिटल, घर भी नहीं आया, सीधा भाई के पास चला गया। এবার আমরা 3 জন কি করেছি, ওদেরকে বের করার জন্য চেষ্টা করলাম। এবার ভারী ভারী পাথর দিয়ে তো ঢাকা ছিল, পুরো কাদা ঢুকে গেছিল। সুখিয়া বকরি সিয়ক এলাকায় এক পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে।
রাস্তার বিভিন্ন জায়গায় এইভাবে গাছ পড়ে সম্পূর্ণভাবে এই সিয়ক গ্রামের সঙ্গে সুকিয়াপুকুরির যে শহরাঞ্চল রয়েছে সেখানের পুরো যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন বলা যায়। যদিও কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু সামনে একটি ব্রিজ, সেই ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে। ব্রিজ ভেঙে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাবাকোশি গ্রাম। बच्चे के लिए दूध लेने के लिए। कहाँ रहते हैं आप? मैं रंगमंग गोपालधारा तामाकोसी में रहता हूँ। बच्चे के लिए दूध नीचे नहीं मिल रहा है? नहीं मिल रहा है दादा, प्रॉब्लम बहुत सारा है दादा। रास्ता खराब है, गाड़ी घोड़ा कुछ भी नहीं चल रहा है, तो इसीलिए पैदल जाना पड़ेगा दादा। कितना किलोमीटर आप पैदल जाए? अभी 5 किलोमीटर पैदल जा रहा हूँ। अभी 3-4 दिन हो रहा है, कोई रास्ता का भी कोई रेस्क्यू नहीं कर रहा है दादा, रास्ता भी साफ नहीं कर रहा है। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের সাক্ষী থেকেছেন পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকরা। একের পর এক পর্যটকরা পাহাড় ছাড়ছেন, তার কারণ একদিকে বৃষ্টিপাত টানা, অন্যদিকে যে ধসের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তাতে কোনো জায়গায় রাস্তা বন্ধ, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সেদিনকে দেখলাম সকালবেলা পুলিশের অনেকগুলো গাড়ি এলো, 7-8টা গাড়ি এসে মিরিক লেকের পাশ থেকে একটা লাশ তুলে নিয়ে গেল। উপর থেকেই ওটা স্লাইডের ফলে ক্ষতিগ্রস্ত, পুরো বাড়িটাই লেকের ধারে পড়ে যায়। দিকে দিকে ধস, রাস্তা বন্ধ। এই পরিস্থিতিতে অনেকেই ঘোরার প্ল্যান বাতিল করে বাড়ি ফিরছেন। প্রচন্ড বৃষ্টি, ওখান থেকে যখন ব্যাক করে গ্যাংটক আবার হোটেলে ফিরলাম, মানে 8টা থেকে কন্টিনিউ সারা রাত বৃষ্টি হয়েছে, হয়তো ভোরবেলার দিকে থেমেছে। তারপরে তো দার্জিলিংয়ে শুনলাম এভাবে ধস নেমেছে। আমরা মানে সেদিনই ব্যাক করার কথা ছিল দার্জিলিংয়ে, কিন্তু পুরো প্ল্যান বাতিল হয়ে গেল। যেভাবে প্ল্যান করে এসেছিলাম তার হয়নি। রবিবারে ফ্লাইট ছিল, রবিবার সকাল 8টায় আমি নামচি থেকে বেরিয়েছি। আর প্রচণ্ড মানে গাড়ির প্রচণ্ড জ্যাম, গাড়ি ঘুরে শিটং দিয়ে দার্জিলিং কার্শিয়াং ঘুরিয়ে নেমেই ছিল, কিন্তু আমার ফ্লাইট মিস হয়ে গেছে। আমি আজকের টিকিটের ফ্লাইট কেটে আবার আসছি। যাদের ঘোরা ঠিকমতো হলো না তারা ফের ঘুরতে যেতে পারবেন, কিন্তু যারা চিরতরে চলে গেলেন, এখন থেকে তাদের পরিবারের আজীবন সঙ্গী দুঃখ, শূন্যতা। আবিদ দত্ত ও প্রদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, এই মুহূর্তের আরেকটা বড় খবর, এই ধসের সংখ্যা হিমাচল প্রদেশের বিলাসপুরে ধস নেমেছে শটান একটা বাসের ওপর, যেখানে মৃতের সংখ্যা 10 থেকে বেড়ে 18 পৌঁছলো। আবার বলছি, হিমাচল প্রদেশের বিলাসপুরে ধসে মৃত্যু হলো 18 জন সহনাগরিকের। কিন্তু আমি আবার এই রাজ্যের উত্তরবঙ্গের ঘটনা আসবো। বিশ্বনাথদা, একদিকে শ্রমিক ভট্টাচার্য, আজকে এনআইএ আবার সেই তদন্ত এবং তদন্তের পলিটিক্স। এনআইএ দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সিবিআই চাইছেন, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। দেখুন সুমনদা, রাজধর্ম যদি হতো তাহলে এতক্ষণে যারা সরাসরি যুক্ত আছে তাদের অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা ছিল। এবার আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা একদম। আমি কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাসেস করি বলছি আপনাকে, যে আমার চোখে দেশে কি ভূমিকা আমি জানি না অমিত শাহর, কিন্তু পশ্চিমবাংলার কনটেক্সটে সবচেয়ে দুর্বলতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। কেন দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার কনটেক্সটে বলছি, যদি ধারাবাহিকভাবে একটার পর একটা তদন্তের দিকে তাকান, তদন্তগুলো সবগুলো সংস্থাই অমিত শাহর অধীনে, কিন্তু তদন্তগুলো শেষ পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেনি, কনক্লুশন টানতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সুজয় কৃষ্ণ ভদ্র 1.5 বছর অ্যারেস্ট ছিলেন, সেই কেসে তার মালিক কিন্তু কখনোই সেই মানে দায়বদ্ধ হননি। আবার একইভাবে আপনাকে বলবো, সারদার থেকে নারদার পরে শেষ করে দাও, সারদার থেকে নারদার পর্যন্ত একটার পর একটা মামলা যদি দেখেন, অমিত শাহ কিন্তু পশ্চিমবাংলার জন্য সামান্যতম ন্যায় বিচার নিশ্চিত করতে পারেনি তার এজেন্সিগুলোর জন্য মধ্য দিয়ে। আবার আপনাকে আমি বলছি, যখন মুর্শিদাবাদে ওরকম দাঙ্গা হচ্ছে, যখন বিচারক কলকাতা হাইকোর্টের বলছেন যে আমার কাছে আপনারা এনআইএ তদন্তের জন্য এসছেন কেন, আপনাদের সংস্থাই তো আছে এনআইএ করার। অমিত শাহ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এনআইএ তদন্ত করেননি। অমিত শাহ হলো সেই দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার জন্য, দেশের সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি 21-এর বিধানসভা নির্বাচনের পরে মাত্র 5 দিনের মধ্যে 35 জন লোকের মৃত্যু ঘটে। কলকাতা হাইকোর্ট একটা তদন্ত দেয় সিবিআই কে, কয়জন তৃণমূলের নেতা, কয়জন নেতাকে মানে অ্যারেস্ট করতে পেরেছে, কয়জনকে দায়বদ্ধ করতে পেরেছে। আমার মতে সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো অমিত শাহ। কত মৃত্যু তোমরা বিজেপি কত মৃত্যু লাশ দেখতে চাও, তোমরা তার কত মৃত্যু লাশ দেখতে চাও, অমিত শাহ সারা দেশে কত মৃত্যু লাশ, ফার্স্ট হচ্ছে যে মানে
সুজয় কৃষ্ণ ভদ্রর মালিককে ধরতে পারেনি, তার কারণ হচ্ছে রমেশ মালিক, যে মামলাটার প্রেক্ষিতে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নেওয়া হলো এবং মামলা প্রোগ্রেস করছিল, সেই মামলাটা সুপ্রিম কোর্টে আজও স্টে হয়ে পড়ে আছে। ফার্স্ট। সেকেন্ড, সিবিআই তদন্ত যেগুলো পশ্চিমবঙ্গে চলছে, যেগুলো সবকটাই চলছে কোর্ট মনিটরড। থার্ড, অমিত শাহের এগেইনস্টে ওনার পার্সোনাল কি রাগ আছে না আছে আমি জানি না, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চলছে। দাদা আমরা লড়াইটা লড়াই নেব, আমাদের লড়াই আমরা লড়ছি, আমাদের লড়াইটা আমরা লড়ছি দাদা। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ের মুখে একই রকম অসহায় মানুষ থেকে বন্যপ্রাণ, এবং বন্যপ্রাণ হয়তো আরও বেশি। বারবার সেই ছবি, কোথাও গন্ডারের মতো বিশাল প্রাণী যখন অসহায়ভাবে জলে ভেসে যাচ্ছে, কিংবা যখন জল সরে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে অর্ধমৃত পাইথন পড়ে আছে, মেচি নদীতে হাতির দল আটকে আছে। আজকে অফিসিয়ালি জানা যাচ্ছে, জলদাপাড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন যে একটি বাইসন এবং একটি গন্ডারের মৃত্যু হয়েছে। মানুষের কথা, মানুষের খবরের পাশাপাশি বন্যপ্রাণের খবরও রাখবো আপনাদের সামনে। দেখুন, প্রকৃতির রুদ্ররূপ, পরপর মৃত্যু মিছিল। বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রকৃতির রোষের কাছে অসহায় মানুষ থেকে বন্যপ্রাণ। কোথাও জলে ভাসছে গন্ডার, কোথাও হরিণ, বাইসন। ভাসতে ভাসতে একেবারে বাড়ির উঠোনে এসে পৌঁছেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের 1.5 কিলোমিটার দূরেই মেজবিল গ্রাম। একদিকে বিজনবাড়ির জঙ্গল, আরেকদিকে ব্যাংডাকি জঙ্গল। সোমবার রাত 8:30 নাগাদ আলিপুরদুয়ারের মেজবিল বাজারে ঢুকে পড়ে এক গন্ডার, একেবারে দোকানের ভেতরে ঢুকে যায়। হঠাৎই আচমকা 8টা 8:30 নাগাদ রাত্রেবেলা মানুষ দেখেন যে রাস্তায় গন্ডার, এই জায়গার ওপর দিয়ে সেই গন্ডার দৌড়ে যায়। তুমি দেখতে পাবে যে এই সুবিশাল পায়ের ছাপ পরপর। রাত 8:30 নাগাদ আমি বাজারে আসছিলাম, বাজারে আইসা দেখি ডাইরেক্ট সোজা এদিক থেকে এদিকে ডাইরেক্ট গন্ডার। পাঁচ হাত দূরে ছিলাম আমি। হরিণ ভেসে গেছে চোখের সামনে দিয়ে, 3টা গন্ডার ছিল। তোরসার জলে ভেসে আসা একটি গন্ডার তাণ্ডব চালিয়েছে আলিপুরদুয়ারের সাতভান্ডিতে। রোববার দিন বন্যা হয়েছিল আমাদের এখানে, সে বন্যায় গন্ডার ভেসে আসছে বলে 4খানা। আতঙ্ক তো, বিশাল আতঙ্ক, রিস্ক তো, কেউ বেরোয় না। কালকে লক্ষ্মী পুজো অনেক বাড়িতে হয়ই নেই, ভয়ে কত বেরোয়েছে, বাছুন, তারপরে গন্ডার, হাতি, কোথায় কোথায় ভেসে গেছে কত। কোথাও পড়ে রয়েছে অর্ধমৃত পাইথন, কোথাও মেচি নদীতে আটকে পড়েছে হাতির দল। সোশ্যাল মিডিয়ায় এমনই দুর্দশার ছবি ভাইরাল হয়েছে। হাতি থেকে গন্ডার জলে ভেসে যাচ্ছে। ব্ল্যাক প্যান্থার থেকে যে লেপার্ড রয়েছে বা চিতাবাঘ, খাবারের সন্ধানে হোক বা বাঁচার সন্ধানে, প্রাণে বাঁচার সন্ধানে হোক, তারা বসতির কাছাকাছি চলে আসতে পারে সেই আশঙ্কাও করছেন সেই জঙ্গলের আশেপাশের বাসিন্দারা। चीता, बाघ, सांप, ब्लैक पैंथर भी है, लेकिन वो कम मात्रा में है, लेकिन चीता ज्यादा है। गांव का, शहर बाजार के जितने भी लड़के भगा रहे हैं, ये कर रहे हैं, वो कर रहे, बकरी ले जा रहे हैं। মঙ্গলবার একটি গন্ডারের খোঁজে মাথাভাঙা 2 নম্বর ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির পিঠে চেপে তল্লাশি শুরু হয়। 3টে গন্ডারকে আমরা বাইরে পেয়েছিলাম যারা ভেসে ভেসে এসেছিল, এবং পরবর্তীকালে 2টো অলরেডি জঙ্গলের ভেতর ফিরে যায়, কিন্তু একটাকে আমরা এই আজকে ড্রাইভ করানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যেহেতু জল দেখে এত আতঙ্কিত হয়ে পড়েছে যার জন্য তাকে এখনো মানে লোকালয়ের মধ্যেই সে আছে। মানে পেট্রোলিংটা সবে শুরু করেছি, আমরা ভেতরে ভেতরে গিয়ে জানতে পারবো যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধরনের ফ্লাডে গন্ডারের মতো প্রাণীকে বাঁচাবার, মানে ফ্লাড থেকে বাঁচাবার খুব একটা যে রাস্তা আছে তা না। প্রকৃতির বিরুদ্ধে আমরা যেভাবে প্রকৃতির ক্ষতি করে চলেছি এক নাগাড়ে, সেই ফিরে পাচ্ছে। জলদাপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, জলদাপাড়া অভয়ারণ্য থেকে 5টি গন্ডার পথভ্রষ্ট হয়। কিছু গন্ডার 10 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে, তবে 5টিকেই ফেরানো হয়েছে। এদিকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় তোরসা নদীর তীরে ঘাস কাটতে গিয়ে বন্য শুকরের হামলায় মৃত্যু হয়েছে বীরেন বর্মন নামে এক ব্যক্তির। কোচবিহার বন বিভাগ সূত্রে খবর, বন্য শুকরটিও জলে ভেসে এসেছিল। আবির দত্ত, সন্দীপ সরকার ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।